আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই কেমন আছে? দেখতে দেখতে আমরা 18 নম্বর পর্বে চলে এসেছি এবং বাছাইকৃত যে 2000 প্রশ্ন রেখেছি আমরা সেখানকার অর্থাৎ আমরা আপনারা জানেন যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আমরা সমাধান করে থাকি। এই প্রশ্নগুলো থেকে আমরা যদি নিখুঁতভাবে যারা ক্লাসগুলো করতেছি এগুলো থেকে 95% প্রশ্ন কিন্তু আমরা যে কোনো পরীক্ষায় কমন পেতে পারি। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকের সেশনটাও অনেক বেশি ইন্টারেস্টিং একটা সেশন হতে যাচ্ছে এবং অনেক বেশি একটা মজার সেশন হতে যাচ্ছে, কারণ আজকের সেশনে আমরা জমজমাট কিছু ম্যাথমেটিক্স সলভ করব, যে ম্যাথগুলো থেকে সব সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা যারা ইতোমধ্যে যুক্ত হয়েছি প্রত্যেকে আমরা একটু লাইভটাকে শেয়ার করে দিব, মেনশন করে দিব, আর বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের এই সেশনে আমরা অংশগ্রহণ করেছি সেটাও কিন্তু আমরা কমেন্টে জানিয়ে দিব। আমি নিজেও এখন শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু সবাই শেয়ার করে দিবেন, কারণ আজকের ক্লাসে কিন্তু আমাদের 1200 টাকার প্রাইস মানি থাকতেছে। সো যারা সর্বোচ্চ শেয়ার করব, মেনশন করব, তারা কিন্তু টোটাল 1200 টাকার প্রাইস মানি পেতে যাচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের ক্লাসটা আমরা সবাই মিলে এতটা এনজয় করতে পারবো যারা শেষ পর্যন্ত থাকবো, যেটা আসলে কল্পনা করার বাইরে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা একটু ঝটপট লাইভটাকে শেয়ার করে দেই, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু মেনশন করে দেই। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারা ব্রাজিল ফ্যান রয়েছেন, ব্রাজিলের ভক্ত রয়েছেন আমার মতো অধম, তাদের জন্য সমবেদনা জানাচ্ছি, কারণ ব্রাজিল হেরে গিয়েছে। আমরা আসলে বিদায় নিয়েছি, আমরা আসলে অনেক বেশি কষ্টে রয়েছি। আসলে এই কষ্ট দেখানোর মতো নয়। সো গতকালকে খেলাটা দেখার পর, মানে আজকে ভোরেই তো খেলাটা দেখেছি, খেলাটা দেখার পর আসলে ঘুমাতে পারতেছিলাম না, যে এটা কি হইলো, এটা কি হইলো। যাক, যা গেছে গেছে। আমরা যারা ব্রাজিল ভক্ত আছি আমরা মন খারাপ না করে আমরা আগামীর জন্য অপেক্ষা করি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমরা আসলে ডিলে করতে চাচ্ছি না, আমরা সবাই একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব যে আজকের ক্লাসটা আমরা যারা ইতোমধ্যে যুক্ত হয়ে গেছি সবার জন্য ক্লাসটা করা বাধ্যতামূলক, সবাই ক্লাসটাতে আমরা যুক্ত হয়ে যাব, কারণ আজকের ক্লাসে আমরা সব মিলিয়ে 1200 টাকার প্রাইস মানি এবং 2টা নাসিসারের ক্যারিয়ার প্লাস বই আমরা কিন্তু গিফট পেতে যাচ্ছি। এবং মজার ব্যাপার হচ্ছে আজকের আমাদের এই ক্লাসের সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী আমরা কিন্তু ঘোষণা করব প্রথম 10 মিনিট, অর্থাৎ প্রথম 10 মিনিটে যারা সর্বোচ্চ শেয়ার করবেন, মেনশন করবেন, তারাই কেবলমাত্র শুধুমাত্র কিন্তু আমাদের সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীর মধ্যে গণ্য হবেন। তো আজকের ক্লাসটা যেহেতু আমি একা নিচ্ছি, তো আমি আবারও বলতেছি আজকের ক্লাস সবাই বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু শেয়ার করব, মেনশন করব, কারণ প্রথম 10 মিনিটে কিন্তু আমরা আজকের প্রাইস মানিটা পেতে যাচ্ছি। সো আজকের যেহেতু প্রাইস মানিটা প্রথম 10 মিনিট রয়েছে, এই 10 মিনিটের মধ্যে যেহেতু আমরা প্রাইস মানি পেতে যাচ্ছি, সবাই আমরা একটু শেয়ার করে দিব, মেনশন করে দিব, পাশাপাশি বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু জানিয়ে দিব যে মামিনুল ভাইয়ের ক্লাস শুরু হয়ে গেছে। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, যারাই তোমাদের যুক্ত হয়েছি প্রত্যেকেই ক্লাসটাকে একটু শেয়ার করে দিব, মেনশন করে দিব। আজকে আমরা ওয়াজে ওয়াজে ম্যাথ শিখতে পারবো, আজকের ক্লাসটা অনেক বেশি এনজয় করতে পারবো। অনেক ইফেক্টিভ কিছু ম্যাথ রেখেছি, যে ম্যাথগুলোর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। ও আমার কলিজার ভাই কলিজার বোনেরা, একটু ঝটপট যুক্ত হয়ে যাই, ঝটপট শেয়ার করে দেই। মাশাআল্লাহ, সবাই আমরা একটু ক্লাসে যুক্ত হয়ে যাব, সবাই সবাই ক্লাসে যুক্ত হয়ে যাব, সবাই ক্লাসে যুক্ত, সবাই ক্লাসে যুক্ত হয়ে যাব, ক্লাসে যুক্ত হয়ে যাব সবাই। আমরা ক্লাসে যুক্ত হয়ে 1200 টাকার প্রাইস মানি জিতে নিব ইনশাআল্লাহ। ওকে স্যার, বই কবে পাওয়া যাবে? বই খুব শীঘ্রই দিয়ে দিব আমরা, সমস্যার বইটা আপনাদের খুব শীঘ্রই দিয়ে দিব। আমি আসলে আলোচনার প্রেক্ষাপটে চলে যেতে চাই। মাশাআল্লাহ, প্রায় 300 প্লাস স্টুডেন্ট কিন্তু আমরা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি। আমরা আমাদের আজকের সেশনে কিন্তু প্রায় 300 প্লাস স্টুডেন্ট আজকের এই সেশনে আমরা যুক্ত হয়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, মাশাআল্লাহ। সো আমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি তারা প্রত্যেকে লাইভটাকে একটু শেয়ার করে দিব, মেনশন করে দিব। আমি কিন্তু আর সময় ডিলে করতে যাচ্ছি না, আমি ক্লাস শুরু করে দিব। আর আজকের ক্লাসটা আমি আবারও বলতেছি, প্রথম 10 মিনিটে যারা আমরা শেয়ার মেনশন করব তারাই কিন্তু আজকে আমরা প্রাইস মানি জিতে নেওয়ার যে সুযোগ সেটা কিন্তু জিতে নিতে পারবো। আরেকটা ব্যাপার আমি বলে দেই, সেটা হচ্ছে যে যারা আমরা ইতিমধ্যে যুক্ত হয়েছি, যারা আমরা ইতিমধ্যে যুক্ত হয়ে গেছি, আমরা সবাই একটু শেয়ার করব, মেনশন করব। মাশাআল্লাহ, প্রায় 400 স্টুডেন্ট আমরা কিন্তু চলে এসেছি। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে একটু শেয়ার করে দেই, সেটা হচ্ছে আমরা আজকের এই ক্লাসটাকে
যে ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করবো, এই ম্যাথগুলোর পিডিএফও কিন্তু আমরা ক্লাস শেষে পেয়ে যাব। সো আমরা একটু ম্যাথ প্র্যাকটিসে চলে আসি। প্রথম যে ম্যাথটা আমরা রেখেছি, খুবই মজার একটা ম্যাথ রেখেছি। দেখেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সালে আসছে, থানা অফিসার অফিস সহকারী নিয়োগ পরীক্ষা 2016 সালে আসছে। আমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছি, দশমিক উপরে এবং নিচে দশমিক দেখার কারণে আমরা এই ম্যাথগুলোকে অনেক সময় ভুল করে থাকি। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ম্যাথগুলোকে কিন্তু ভুল করা যাবে না, এই ম্যাথগুলোকে ভুল করা যাবে না। এখন বাজে 9:56। এই 9:56 থেকে আমরা জাস্ট 10টা 5 মিনিট পর্যন্ত আমরা কিন্তু শেয়ার এবং মেনশন কাউন্ট করব। এরপরে কিন্তু আমরা শেয়ার মেনশন কাউন্ট করব না। এবং মজার ব্যাপার হচ্ছে, আজকের শেয়ারকারী এবং মেনশনকারী কিন্তু মামিনুল স্যার পেজ থেকে কাউন্ট করা হবে। অর্থাৎ যারা ক্লাস করতেছেন আপনারা মামিনুল স্যার পেজে শেয়ার এবং মেনশন করবেন। এই পেজ থেকে কিন্তু আজকের ক্লাসটা শুরু করা হয়েছে। এই মামিনুল স্যার পেজ থেকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন এবং যারা সর্বোচ্চ মেনশন করবেন, এই শেয়ার মেনশনকারীর মধ্যে 1200 টাকার প্রাইস মানি থাকবে এবং 2টা ক্যারিয়ার প্লাস বই থাকবে, 2টা বই থাকবে। এবং জান 2টা বই দিচ্ছি এবং পাশাপাশি 1200 টাকার প্রাইস মানি কিন্তু থাকতেছে। সো আমরা ইতিমধ্যে প্রায় 500 স্টুডেন্ট চলে এসেছি। আমরা ম্যাথটা সলভ করার দিকে মনোযোগ দেই। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আমাদেরকে যে ম্যাথটার কথা বলেছে, এটা একটা সরল ম্যাথ। আমরা এই টাইপের ম্যাথগুলোতে কখনো পেরেশানি নিব না। আমরা কি করব, লবে যে মানগুলো রয়েছে এই লবের মানগুলোকে আমরা গুণ করে দিব। তার আগে আমরা একটু ব্রাজিল ভক্ত যারা রয়েছে তাদের জন্য সমবেদনা জানাই। যারা আমরা ব্রাজিল ভক্ত রয়েছি, ব্রাজিল হেরে গিয়েছে মানে আমরা হেরে গিয়েছি, ব্যাপারটা এরকম নয়। ব্রাজিল আবার ব্যাক আসবে আগের রূপে। ব্রাজিলের নেইমার খেলে নাই, তাই আমরা জিতি নাই। সো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। ব্রাজিলের নেইমার যদি শুরু থেকে থাকতো রে আমার ভাই, তাইলে ব্রাজিল আর আর্জেন্টিনার ফাইনাল খেলাটা আমরা দেখতে পারতাম। আর্জেন্টিনার ভক্তরা আবার পালাই যায় না। জাস্ট মজা। খেলাকে সবসময় কি হিসাবে নেবেন জানেন? খেলাকে সবসময় বিনোদন হিসাবে নেবেন। কিন্তু আমি দেখতেছি ইদানিং খেলাকে আক্রোশে নিয়ে যান। কেন ভাই? খেলা কি আক্রোশের জিনিস? আমরা যখন মানে ওরা যখন খেলে, আপনারা দেখেন, আমি ক্লাবের খেলাগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় দেখি রাতে, আমি প্রচুর রাত জাগে। ক্লাবে এই একই মেসি কি করে, একই নেইমারের সাথে সুন্দর করে জোট বেঁধে খেলা খেলে। এবং তাদের মধ্যে যে কি পরিমাণ কম্বিনেশন, তাদের মধ্যে যে কি পরিমাণ মহব্বত, এটা দেখলে মাঝে মধ্যে মনে হয় যে শালা আমরা করি মারামারি আর তারা ক্লাবে একজন আরেকজনের জড়ায় ধরে, একজন আরেকজনের বল দিয়ে একজন আরেকজনের অ্যাসিস্ট করে গোল দেয়। কি পরিমাণ মহব্বত তাদের। রোনালদোর সাথে দেখা যায় যে কি এমবাপ্পে একসাথে মিলেমিশে খেলতেছে, এমবাপ্পে নেইমার মেসি একসাথে এক ক্লাবে খেলতেছে, কত সুন্দর তাদের মধ্যে মহব্বত। অথচ আমরা বাংলাদেশি যারা রয়েছি, হ্যাঁ ভাই, দল হিসাবে আমরা আর্জেন্টিনাকে পছন্দ করতে পারি, ব্রাজিলকে পছন্দ করতে পারি, তবে ব্রাজিলের আগের আর দল নেই। এই ব্রাজিলকে আরো 10 বছরেও যে কাপ পাবে কিনা এটাও সন্দিহান। কারণ ব্রাজিলের যে টিম, এটা আসলে কোনো স্মার্ট ওয়ের কোনো টিম না। এটা দিয়ে আসলে অন্তত বিশ্বকাপ চিন্তা করা যায় না। যাই হোক, আমরা একটু আমাদের আলোচনার প্রেক্ষাপটে চলে যাই। আমাদের কিন্তু 4 মিনিট আছে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর জন্য। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কি করব, লড়াই মানগুলোকে সবগুলোকে কি করব, গুণ করে দিব। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, উপরে 2 গুণন 3 গুণন 0.5, নিচে রয়েছে 1.5। তাহলে উপরের মানগুলোকে যদি আমি গুণ করে দেই, 3 দুগুণে 6, 5 6 কত 30। আমি আগে 30 বসাইলাম। আমি আগে কি করলাম, 30 বসায় নিলাম। নিচে আছে কি বলেন, 1.5। আমি 1.5 বসায় দিলাম। কিন্তু আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই জায়গায় একটা কারিশমাটিক সিস্টেম মেইনটেইন করতে হবে। এই জায়গায় যখন আমরা গুণ করেছি, এখানেও এক ঘর আগে দশমিকটা রয়েছে। এখানে যদি আমরা এক ঘর আগে দশমিকটা দিয়ে দেই, তাইলে এখানে শুধুমাত্র 3 থাকে। এবার যদি আমি নিচের দশমিকটা উঠাই দিতে চাই, লবের সাথে দশমিকের জন্য একটা 1 দিতে হবে, একটা সংখ্যা থাকার কারণে একটা শূন্য দিতে হবে। তাইলে আমার এই দশমিকটা উঠে যাবে। তাইলে 3 আর 10 গুণ করলে উপরে হয় 30 আর নিচে হয় 15। 15 আর 30 কে কাটলে উত্তর হয় 2। তাইলে উত্তর হচ্ছে মিস্টার 2। বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোনের? বলেন 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 ক্লিয়ার কিনা? হ্যাঁ, তবে নেইমারের জন্য আসলে আফসোস হয়। নেইমারকে শুরু থেকে খেললে মোটামুটি খেলার মধ্যে একটা জোশ থাকতো। যাক, আমরা যে ম্যাথটা করলাম এটার উত্তর হবে মিস্টার 2। কিভাবে আবার বলতেছে, 3 দুগুণে 6, 5 6 কত 30। 30 যখন বসাবো আমরা, 30 বসাইলে এখানে এক ঘর আগে দশমিক বসানোর সাথে সাথে শূন্যটা আউট হয়ে গেল। তাহলে উপরে 3 নিচে 1.5। এটাকে ক্যালকুলেট যদি করতে চাই, নিচে দশমিকটা বাদ দিতে গেলে লবে একটা 1 দিতে হবে, একটা সংখ্যা থাকার কারণে একটা শূন্য দিতে হবে, দশমিক উঠে গেল। তাহলে উপরে 3 10 30 আর নিচে 15। 15 আর 30 কাটলে হচ্ছে আমাদের মিস্টার 2।
আমার কলিজার ভাই কলিজার বোনেরা, 2 নাম্বার প্রশ্নটার উত্তর আমরা 99% স্টুডেন্ট ভুল করে থাকি, আর ভুল করা যাবে না। 99% স্টুডেন্ট এই 2 নাম্বার প্রশ্নটা আমরা ভুল করে থাকি। কেন? কারণ আমরা প্রশ্নের মানেই বুঝি না, এই জন্য আমরা ভুল করে থাকি। 2 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? একটু ঝটপট উত্তর দিতে হবে আমার কলিজার ভাই কলিজার বোনেরা। আমি আবারও বলতেছি, এখন বাজে 10টা 1 আর 3 মিনিট আছে। এই 3 মিনিটের মধ্যে সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু 1200 টাকার প্রাইজ মানি পেতে যাচ্ছে। পাশাপাশি আমরা 2টা ক্যারিয়ার প্লাস বই কিন্তু গিফট হিসেবে জিতে নিতে পারতেছি। সো সবাই আমরা একটু শেয়ার করব, মেনশন করব। 2 নাম্বার ম্যাথটা আমরা কেন ভুল করি জানেন? আমরা ভাষা বুঝি না। আমাকে কি বলছে? 289 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? আবার বলছে রুট আকারে দেওয়া। ভাই, প্রশ্নর ভাষা না বুঝলে সব সময় উত্তর ভুল হয়ে যায়। এই যে যারা ম্যাক্সিমাম উত্তর দেন তো, সবাই একটু উত্তর দেন। এই যে অনেকে উত্তর দিচ্ছেন যে ভাইয়া এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। কেন? কারণ 289 মানে 17, কিন্তু এই 17 এর বর্গমূল করতে বলছে। আরে ভাই, ভাষা বোঝেন আগে। আপনাকে বলছে √289 এর বর্গমূল। এটার ব্যাখ্যাটা বা ভাষাটা যদি আপনি বুঝতে পারেন তাইলে বুঝতে পারবেন। দেখেন, 289 এর মধ্যে রুট অলরেডি দেওয়া, 289 এর মধ্যে রুট অলরেডি দেওয়া, এটা মানে হচ্ছে 17। তাহলে প্রশ্নটা গিয়ে দাঁড়াচ্ছে 17 এর বর্গমূল কত? এই 17 এর বর্গমূল মানে হচ্ছে √17, আর √17 মানে হচ্ছে, এই √17 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এই √17 মানে হচ্ছে √17 একটা অমূলদ সংখ্যা। উত্তর হবে খ। কিন্তু আমরা যারা সঠিক উত্তর দিয়েছি, যারা আমরা ভাবতেছি যে উত্তর হবে মূলদ, উত্তর ভুল। কারণ এখানে যদি প্রশ্নটা এইভাবে দেওয়া থাকতো, যদি আমাকে বলতো শুধু 289 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, তাইলে সেক্ষেত্রে হয়তো মূলদ। কারণ 289 এর বর্গমূল মানে √289, আর √289 মানে 17। 17 একটা পূর্ণ সংখ্যা, আর পূর্ণ সংখ্যা মানে সেটা একটা মূলদ সংখ্যা। সেটা একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কিন্তু আমাকে এখানে প্রশ্ন করেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, √289 মানে 17, আর 17 এর বর্গমূল মানে √17, আর √17 একটা অমূলদ সংখ্যা। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয়, √16 একটি কোন ধরনের সংখ্যা, বা √16 এর বর্গমূল, √16 এর বর্গমূল, √16 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? এবার উত্তরটা একটু দেওয়ার চেষ্টা করেন। কোন ধরনের সংখ্যা আমার কলিজার ভাই কলিজার বোনেরা? √16 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা বলেন তো দেখি। এবার এটার উত্তর কে কে দিতে পারেন দেখি একটু। আপনাদের দৌড় কত দূর, একটু দ্রুত দিতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। এখনো কিন্তু আমাদের 1 মিনিট সময় আছে, আর এই 1 মিনিট সময়ের মধ্যে আমরা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করে ফেলবো আমার কলিজার ভাই কলিজার বোনেরা। সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু আজকে আমরা প্রাইজ মানি পেতে যাচ্ছি। ভুলে গেলে হবে না, 1200 টাকার প্রাইজ মানি জিতে নেওয়ার জন্য সবাই আমরা একটু শেয়ার করবো আর মেনশন করবো, ওকে সবাই। আর পাশাপাশি ক্লাসে আমরা একটু রিঅ্যাকশন ইউজ করব। এবার একটু মনোযোগ দেন। এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি করব? আমাকে বলছে √16 এর বর্গমূল। √16 মানে হচ্ছে এখানে 4, আমাকে বলছে 4 এর বর্গমূল। ভাই, এবার 4 এর বর্গমূল মানে কি? √4। √4 কে যদি আমরা বলি শুধু 2 বলা যায়, আর এই 2 সংখ্যাটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। কারণ ডিরেক্ট যদি আমাদের কোনো পূর্ণ সংখ্যা আসে তাহলে সেটা মূলদ সংখ্যা হয়। তাহলে সেটা কি সংখ্যা হয়? মূলদ সংখ্যা হয়। এই জিনিসগুলোকে এভাবে সূক্ষ্মভাবে অবজারভেশন করতে হবে। এবার যদি ধরেন এই ম্যাথটাই এইভাবে আসতো, √9 সংখ্যা, √9 এর বর্গমূল কত? কি √9 এর বর্গমূল কি? তাহলে কি হইতো বলেন? √9 মানে হচ্ছে 3, 3 এর বর্গমূল, 3 এর বর্গমূল মানে কি? √3। √3 একটা অমূলদ সংখ্যা হয়ে যেত। কি হইতো? অমূলদ সংখ্যা হয়ে যেত। এটা দেখেন, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালে কিন্তু আসা একটা প্রশ্ন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা তত্ত্বাবধায়ক পরীক্ষা 2010 সালে আসা কিন্তু একটা প্রশ্ন। তাহলে এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি আসে, একটু কিউট করে আসে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ভুল করে যাবে না। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা? খুবই মজার একটা প্রশ্ন। আর এই ধরনের প্রশ্ন সব সময়ই পরীক্ষায় আসে, সব সময়ই পরীক্ষায় আসে। যদি আমরা দেখি যে এই ধরনের প্রশ্ন, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দিব? দেখেন, আমাকে বলতেছে নিচের কোন ভগ্নাংশটি ছোট? ছোট আর বড় ভগ্নাংশ তুলনা করার বুদ্ধি হচ্ছে কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করার পর যার সংখ্যা কোনাকুনি দিয়ে বড় পাবো ওই ভগ্নাংশটাই বড়। যেমন আমরা যদি তুলনা করি 2/5,
এই 2/5 আর 4 এখানে 9, এই দুইটার মধ্যে যদি আমরা তুলনা করি যে কে বড়, কিভাবে তুলনা করব? এই যে কোণাকুণি গুণ করব। কোণাকুণি গুণ করে দেখব যে কোন পাশের ভগ্নাংশের সংখ্যাটার গুণফল বড় পাওয়া যাচ্ছে। যার পাশের গুণফলটা বড় পাওয়া যাবে সেই হবে বড় ভগ্নাংশ। যেমন এখানে যদি আমরা গুণ করি 4 5 কত 20, এখানে পাচ্ছি কোণাকুণি গুণ করে 20, আর এখানে 9 দিয়ে 18, তাহলে এখানে 18 থেকে 20 বড়, তার মানে 2/5 থেকে 4/9 বড়। তাহলে এটা যেহেতু বড়, এটা বাদ, তাহলে এটা ছোট। এই ছোটটার সাথে এবার বাকি দুটো আমরা তুলনা করে দেখব, কারণ এটা আমার বড় আসছে, যেটা বড় সেটা বাদ, কারণ আমাকে মান বের করতে বলছে ছোটটার। তাহলে এবার 2/5 সাথে আমি তুলনা করব কার? 2/5 সাথে তুলনা করব 1/3 তাহলে 1/3 তুলনা করতেছে। আবার কোণাকুণি গুণ, কোণাকুণি গুণ করে আমি দেখতেছি 5 একে 5, 3 দুগুণে 6। এবার এটা বড় হয়ে গেল কার থেকে? 1/3 থেকে, তাহলে এটাও বাদ। এবার এই দুটার মধ্যে তুলনা করে দেখবো যে কে ছোট। তাইলে 1/3 আর আরেকটা হচ্ছে 3/7, এই দুটার মধ্যে তুলনা করবো এবার কোণাকুণি গুণ করে। এবার যদি এই দুটার মধ্যে তুলনা করি 7 একে 7, 3 3 9, তাহলে এই পাশে বড় পাইছি, ছোট পাইছি কার পাশে? 1/3 এর পাশে। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে গ 1/3, উত্তর হচ্ছে 1/3, উত্তর হচ্ছে 1/3। আমার কলিজার ভাই কলিজার বোনেরা বুঝতে পেরেছে কিনা? সবাই বুঝতে পারলে আমরা একটু কমেন্টে সবাই ডান লিখবো, ডান 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 ডান, সবাই কমেন্টে ডান লিখবো। যত কমেন্ট করব তত শিখতে পারবো। এই জন্য যত বেশি সম্ভব কমেন্ট করব, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে শেয়ার করব, মেনশন করব। ওকে, সো আমরা পরবর্তী ম্যাথে চলে যেতে চাই। দেখেন পরের ম্যাথটা আমাদেরকে কি বলেছে। এই ম্যাথটা একটা মজার ম্যাথ, কেন বলেন তো? এই ম্যাথটা দেখেন আপনি, সমাজসেবা অধিদপ্তর পরীক্ষা 2022-এ আসছে, আবার বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2018 সালে আসছে। তাহলে যারা এই যে সামনে সমাজসেবার পরীক্ষা দিবেন, সমাজসেবার প্রশ্ন কিন্তু অনেক বেশি কঠিন হবে এমন না। সমাজসেবার প্রশ্ন এরকমই চিলি টাইপের হবে, এরকমই সহজ হবে। সো এই ম্যাথগুলোকে আপনাকে সহজভাবে উপস্থাপন করতে হবে বা সহজভাবে বুঝতে হবে। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ম্যাথটার উত্তর আমরা একটু দেওয়ার চেষ্টা করব সবাই মিলে। তো আমরা যদি একটু প্র্যাকটিসে চলে যাই, তাইলে এখানে কি বলেছে? উপরে বলেছে 3/4, তো ভাগটাকে আমি গুণ করে দিলাম, 6টা উপরে চলে গেল, ভাগ নিচে আছে কি 3/4, এর মানেই হচ্ছে গুণ, তাহলে 1/6। এটাকে আমরা কাটতে পারি, 3 একে 3, 3 দুগুণে 6, তাইলে উপরে 4 দুগুণে 8, 1/8 হয়। আর এখানে যদি আমরা কাটি, এখানে কাটতে পারি 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে উপরে 3 3 9, উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 2, ভাগ এখানে আবার কি পাচ্ছি আমরা? উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি আমরা 8। এটাকে যদি আমরা এবার ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে 9/2, ভাগটারে আমি গুণ করে দিলে এবার 8টা চলে গেল উপরে, একটা চলে আসলো নিচে। তাহলে আবার 2 দ্বারা যদি আমি 8 রে কাটি, 4 দুগুণে 8, 4 9 কত 36, তাহলে উত্তর বাবু ইস মিস্টার 36। উত্তর হচ্ছে মিস্টার গ, উত্তর হচ্ছে গরু 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 গরু। নাসির স্যার আমাদের হচ্ছে পটুয়াখালীতে ক্লাস নিচ্ছে আজকে, আগামীকালকে হচ্ছে বরিশাল শাখায় ক্লাস নিবে। যারা বরিশালবাসী আছেন তারা কিন্তু আগামীকালকে আমাদের জব মেডিসিন বরিশাল শাখা নাসির স্যারকে পাবেন। আর আমাদের রংপুর শাখা, দিনাজপুর শাখা বা বাংলাদেশের যতগুলো শাখা রয়েছে সবগুলো শাখায় কিন্তু 70% স্যারে ভর্তি চলতেছে। সো আপনারা সকল শাখায় কিন্তু ভর্তি হতে পারবেন। ওকে, সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ম্যাথটাকে আমরা বুঝতে পেরেছি, জাস্ট ল অফ হরকে আমরা ক্যালকুলেশন করেছি। যদি বুঝতে পারি সবাই আমরা একটু কমেন্টে ডান লিখবো, ডান 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 ডান, সবাই একটু কমেন্টে ডান লিখবো যে ভাই আমরা ক্লিয়ার 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 ক্লিয়ার। বলেন ক্লিয়ার কিনা? একটু ঝটপট উত্তর দিতে হবে। সবাই ক্লিয়ার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। পরের প্রশ্নটার দিকে একটু মনোযোগ দেই। এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। ও আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা যখন এই টাইপের ম্যাথ দেখে ফেলি, এই টাইপের ম্যাথ দেখলে আমাদের বমি বমি ভাব আসে, অনেকের অনেক ধরনের কষ্ট হয়। কোনো কষ্ট করার দরকার নাই রে ভাই, এই ধরনের ম্যাথ দেখা মাত্রই চুটকি দিয়ে করে ফেলতে পারবেন। এই শোনেন, বিনোদন কাকে বলে? শোনেন, ক্লাসের মধ্যে যদি আমাদের মুখে একটু হাসি থাকে, এই মুখের হাসিটা আমাদের মনোযোগকে কি করে? অ্যাট্রাকটিভ করে, এতে করে মনোযোগ ডাইভার্সন হয় না।
এই যে মাঝে মধ্যে যে একটু ওয়াচ করি, এগুলোর জন্য এগুলো করার পেছনে রিজন কি? এগুলো করার পেছনে রিজন হচ্ছে জাস্ট এন্টারটেইনমেন্ট। যে ক্লাসে মনোযোগ হচ্ছে না, আমি ক্লাসের মধ্যে মামুনুল ভাইয়ের ওয়াজ বলি, কথার একটু ধরন বলি, একটু চেঞ্জ বলি, এগুলোর কারণে আমাদের মনোযোগটা আবার ব্যাক আসে, এতটুকু আর কিছু না। জিনিসগুলোকে কেউ নেগেটিভ ভাবে নিব না, ওকে? সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে 199 হলে ছোট সংখ্যাটি কত? সবসময় মনে রাখবেন, এই ছোট সংখ্যা যদি আমি বের করতে চাই, এই ছোট সংখ্যা সমান সমান দুইটা সংখ্যার ক্রমিক সংখ্যার যে অন্তর আছে 199, এটা থেকে 1 মাইনাস ভাগ 2। জাস্ট এটাকে এইভাবে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি এভাবে দেওয়া থাকতো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 299, তাহলে 299 মাইনাস 1 ভাগ 2 দিতাম। যদি এখানে দেওয়া থাকতো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, ধরেন দেওয়া ছিল আমাদের 191, তখন আমি কি করতাম? তাও 191 থেকে 1 মাইনাস করতাম, ভাগ 2 দিতাম। তাহলে এই জায়গায় আমাদের উপরে হচ্ছে 198, নিচে হচ্ছে 2। যদি কাটলে আমাদের কত আসে বলেন তো? কাটলে হচ্ছে 9 দুগুণে 18, আবার 9 দুগুণে 18, 99। তাহলে উত্তর বাবু ইস মিস্টার কলা। উত্তর বাবু ইস মিস্টার কলা। ক্লিয়ার 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 ক্লিয়ার। স্যার আমার মনটা খুব খারাপ। মন খারাপ থাকলে ছাদে গিয়ে হাওয়া খাও আর নিজেকে নিজে প্রশ্ন করো, আমার থেকে দুনিয়ায় কত খারাপ মানুষ রয়েছে, আমার থেকে কত অভাবী মানুষ রয়েছে, আমার সৃষ্টিকর্তা হাত দিয়েছে, পা দিয়েছে, বিবেক দিয়েছে, আমি আমার হাত পা বিবেক দিয়ে নিজেকে সক্ষম করতে পেরেছি বা সক্ষম হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছি, কিন্তু আমার থেকে কিছু অক্ষম মানুষ রয়েছে যারা এক পা সামনে এগোতে গেলে হুইল চেয়ার লাগে, তাদের থেকে সৃষ্টিকর্তা আমাকে অনেক বেশি ভালো রেখেছে। সো দেখবেন মনের ভেতরে একটা ভালো লাগা কাজ করবে যে সৃষ্টিকর্তা আমাকে অনেক বেশি নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন, শুকরিয়া শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই একটু আলহামদুলিল্লাহ বলবো যে সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থভাবে কি করছেন? সুস্থ রেখেছেন বা সুস্থভাবে তৈরি করেছেন, আর সুস্থভাবে আমরা কি করতে পারতেছি? পড়াশোনা করে নিজেকে আগায় নিতে পারতেছি। সবাই একটু শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবো, শুকরিয়া আদায় করবো। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই যে প্রশ্নটা দিছি, এই প্রশ্নটা কিন্তু একটা দুটো পরীক্ষায় আসে নাই। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সালে আসছে, নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর, এই যে যারা নার্সিং পরীক্ষা দিব কিছুদিন পরে, হ্যাঁ, যারা হচ্ছে এই যে কি বলে স্বাস্থ্যকর্মী যে নিয়োগ দিবে, স্বাস্থ্যকর্মীতে কিন্তু মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফও নিয়োগ দিবে এখানে আলাদা করে। তো এই যে এই প্রশ্নগুলো, এগুলো কিন্তু দেখা মাত্রই আমরা কি করতে পারি? এগুলো উত্তর দিতে পারি। কেন? কারণ আমরা জানি মৌলিক সংখ্যা মানে কি? যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এক ব্যতীত অন্য কিছু দিয়ে ভাঙ্গানো বা ভাগ করা যায় না। যেমন আমরা 9কে কি করতে পারি? একবারে ওটাকে ভাঙতে পারি, সো এটা একটা যৌগিক সংখ্যা। 8 এটাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি। 4 এটাকেও ভাগ করতে পারি, কিন্তু 2কে আমরা যদি ভাঙতে চাই 2 গুণন 1, এই এক ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা 2কে ভাঙা যায় না। এই জন্য 2 হচ্ছে আমাদের একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? যাকে ভাঙানো যায় না, যাকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না, যাকে ভাঙানো যায় না তাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর বাদ বাকিগুলো হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। আবার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ভগ্নাংশের শতকরা টাইপের এই ম্যাথ গুলোকে সবচেয়ে বেশি পরীক্ষায় দেখা যায়। আপনি যে কোনো মন্ত্রণালয়ের পরীক্ষা দিতে যান না কেন, সেটা সমাজসেবা হোক, সেটা খাদ্য অধিদপ্তর হোক, সেটা অন্যান্য যে কোনো মন্ত্রণালয় হোক, শতকরার এই টাইপের ম্যাথ থেকে এত বেশি ম্যাথ রিপিট হইতে আমি দেখেছি যেটা আসলে কল্পনা করার বাইরে। কিন্তু এই ম্যাথগুলোকে আপনি চাইলে চুটকি দিয়ে করে ফেলতে পারবেন। কিভাবে সম্ভব? দেখি আমরা একটু মনোযোগ দেই। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, শুকরিয়া আদায় করবো সবসময়। সুস্থ থাকলেই সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করব। কারণ পৃথিবীতে সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত। যাদের ম্যাথ আমি করার আগে সঠিক উত্তর হয়ে যাবে এবং সঠিক উত্তর দেওয়া শেষ হবে এবং আপনারা বুঝতে পারবেন, সবাই মিনিমাম একবার করে হলেও কমেন্টে ডান লিখবেন যে ডান। এই যেমন এই ম্যাথটা সলভ করার পরে আমরা কমেন্টে ডান লিখবো। শোনেন এই টাইপের ম্যাথগুলোকে কিভাবে সলভ করব। 1/2 এর শতকরা কত? এত হবে। এই যত হবে তত ভাগ এর সংখ্যাটা এখানে ভাগ আকারে দিয়ে দিবেন, গুণন 100% দিয়ে দিবেন, শেষ ম্যাথ। অর্থাৎ আমি আবার বলতেছি, যত হবে তত যাবে লবে, আর যত এর তত আসবে হরে, গুণন 100%। এটাই হচ্ছে আমার পার্সেন্টের মান। এবার যদি এটাকে আমরা ক্যালকুলেট করি, 3/4 ভাগটাতে গুণ করে দিলাম, 2 উপরে চলে গেল, 2 উপরে মানে 2 শুধু হবে, গুণন 100%। এবার যদি আপনি
এটাকে কি করেন, একটু কাটাকাটি করেন। 4 একে 4, এখানে আমরা 4 25 কত বলতে পারি, 100 বলতে পারি। 25 দ্বিগুণে কত, 50, 3 25, 3 50 কত, 150। তাহলে এখানে আমরা গুণ করলে পাচ্ছি 150%। তাহলে উত্তর হচ্ছে 150%। উত্তর হচ্ছে 150%। উত্তর হচ্ছে মিস্টার কলা। উত্তর হচ্ছে মিস্টার কলা। বলেন বুঝতে পারছি কিনা? বুঝতে পারলে প্রত্যেকে কমেন্টে আমরা ডান লিখবো। প্রত্যেকে কমেন্টে আমরা ডান লিখবো। প্রত্যেকেই কমেন্টে আমরা ডান লিখবো। ডান 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 ডান। বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা? শোনেন, আজকে কিন্তু শেয়ারের সংখ্যাটা খুব একটা বেশি আগাচ্ছে না, যার কারণে আপনাদেরকে আমি আরেকটু সুযোগ দিচ্ছি শেয়ার করার জন্য। এখন পর্যন্ত শেয়ার হয়েছে খুবই কম সংখ্যক শেয়ার হয়েছে। আপনারা আর 10 মিনিট সময় দিচ্ছি, এই প্রথম 10 মিনিট বা 5 মিনিট সময় দিচ্ছি। এখন বাজে 17 থেকে 25 মিনিট পর্যন্ত, আচ্ছা টোটাল 5 মিনিট সময় দিচ্ছি। 17 থেকে 22 মিনিট পর্যন্ত, অর্থাৎ 10টা 22 পর্যন্ত যারা শেয়ার করবেন, এই শেয়ারটাকে আমরা হচ্ছে শেয়ারকারী আর মেনশনকারীর মধ্যে কাউন্ট করব। জাস্ট 5 মিনিট সময় বাড়াই দিলাম। এই 5 মিনিটের মধ্যে একটু শেয়ার করব, মেনশন করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে একটু আমরা জানাই দিব যে মামুনুল ভাই ক্লাস নিচ্ছে, একটু সবাই মিলে আয় ক্লাসটাকে এনজয় করি। আচ্ছা সবাই একটু আর কমেন্টে একটু সবাই ডান লিখবো লেখার শেষে। 8 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা? খুবই মজার একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা সব সময় ভুল করে থাকি, সব সময় ভুল করে থাকি। কেন? কারণ সারা জীবন আমরা এভাবে মুখস্থ করি, কোন ত্রিভুজের কোন ত্রিভুজের কোন ত্রিভুজের কোন ত্রিভুজের মধ্যমাত্রায় মধ্যমাত্রায় যে 3টি বিন্দু সেট করে, যে 3টি বিন্দু সেট করে, যে 3টি বিন্দু সেট করে থাকে 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 তাকে অন্তকেন্দ্র বলে না ভর কেন্দ্র বলে না পরিকেন্দ্র বলে। এই যে মুখস্থ, এই মুখস্থ জিনিসগুলো আমাদের পার্মানেন্টলি কি করতে হবে, দূর করে দিতে হবে। এই মুখস্থ করব না, আমরা জিনিসটাকে প্র্যাকটিক্যালি ফিল করার চেষ্টা করব। দেখেন মনে রাখবেন, যদি আপনাকে কোন ত্রিভুজের মধ্যমা বলে, এটা মাধ্যমা না মধ্যমা, মধ্যমা 3টি যে বিন্দুতে ছেদ করে। ধরেন এটা আমার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টা বাহুর মধ্যমা মানে কি বুঝেন? ধরেন আমার কাছে এই যে মোবাইলটা আছে, এই মোবাইলটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এই 10 মিটার দৈর্ঘ্যের মোবাইলটাকে যদি আমি মধ্যমায় চিন্তা করি, তাহলে এটার 5 মিটারে হচ্ছে এর মধ্যমা। আমি 5 মিটারে আঙ্গুল রাখার সাথে সাথে দেখতেছি মোবাইলটা দুই পাশে তার ভরকে ব্যালেন্স করতেছে। মধ্যমা সবসময় ভর ব্যালেন্স করতে সাহায্য করে, ভর ব্যালেন্স করতে সাহায্য করে। দাড়িপাল্লা দেখেন নাই? দাড়িপাল্লা যে টানাটা থাকে, এই টানা ঠিক মাঝামাঝি অবস্থানে টানা থাকে, দুই পাশের দণ্ডের ঠিক মাঝামাঝি অবস্থানে টানা থাকে, মধ্যমায় টানা থাকে। তার মানে মধ্যমা সবসময় ভর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তার মানে এই বাহুটার মান যদি আমার 10 হয়, এর মধ্যমা হবে কত? 5। এটা যদি 10 হয়, এটার মধ্যমা 5। এটা যদি 20 হয়, এটার মধ্যমা কত হয়? 10। তাহলে এই যে বিন্দুটা পাইলাম, প্রতিটা বাহুর মধ্যবিন্দু নিছি না? মধ্যবিন্দু ওই বাহুটার কি নিয়ন্ত্রণ করে? ভর নিয়ন্ত্রণ করে। এই জন্য এর কেন্দ্রের নাম হচ্ছে ভর কেন্দ্র। কি কেন্দ্র? ভর কেন্দ্র। তাহলে আজকের পর থেকে মনে রাখবেন, যখনই আমাকে প্রশ্নে বলবে কোন ত্রিভুজের মধ্যমা, মধ্যমা কি করে? মধ্যমা ভর নিয়ন্ত্রণ করে। তাহলে যে ভর নিয়ন্ত্রণ করে তার কেন্দ্রের নাম কি? তার কেন্দ্রের নাম হচ্ছে ভর কেন্দ্র। তার কেন্দ্রের নাম হচ্ছে ভর কেন্দ্র। তাহলে উত্তর হচ্ছে ভর কেন্দ্র। তাহলে উত্তর হচ্ছে কি? ভর কেন্দ্র। তাহলে খুবই সিম্পল ভাবে জিনিসটাকে মনে রাখবো। যদি আমাকে কখনো বলে একটা ত্রিভুজের মধ্যমা, মধ্যমা কি নিয়ন্ত্রণ করে? মধ্যমা ভর নিয়ন্ত্রণ করে। তাহলে কেন্দ্রের নাম কি? কেন্দ্র, ভর কেন্দ্র। যদি প্রশ্নটা আমাকে উল্টায়া বলে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, তাইলে আমি কি বলবো? দেখেন, যদি প্রশ্নটা আমাকে এভাবে বলতো যে একটি ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, বলেন তো ত্রিভুজের যে কোণগুলোকে আমি সমদ্বিখণ্ডক করতেছি, এই কোণগুলো, এই যে ভেতরের যে কোণগুলো, এগুলো কি অন্তস্থ কোণ না বহিস্থ কোণ? অন্তস্থ কোণ। এই অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করে যে কেন্দ্র পাবো, অন্তস্থ কোণের অন্ত আর কেন্দ্রের কেন্দ্র অন্তকেন্দ্র। তাহলে মাথায় রাখবো, যদি আমাকে এভাবে প্রশ্ন করে যে একটা ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? তাহলে একটা ত্রিভুজের 3টা কোণকে সমদ্বিখণ্ডক করতেছি, কোন কোণগুলোকে সমদ্বিখণ্ডক করতেছি? অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করতেছি। অন্তস্থ কোণের অন্ত আর কেন্দ্রের কেন্দ্র মিলে কি হয়ে গেল? অন্তকেন্দ্র। তার মানে আমাকে যদি কখনো প্রশ্ন করে একটা ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে? আমরা বলবো অন্তকেন্দ্র। কারণ একটা ত্রিভুজের 3টা কোণ, এই 3টা কোণই অন্তস্থ কোণ, আর অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করে যে কেন্দ্র পাওয়া যায় তার নাম অন্তকেন্দ্র হয়। তাহলে বাহুর ওপর যদি লম্ব বলে, তাহলে বাহুর ওপর যদি কখনো লম্ব বলে, এই বাহুর ওপর লম্ব বললে সেটাকে আমরা কি বলবো? বাহুর ওপর লম্ব বললে সেটাকে আমরা পরিকেন্দ্র বলবো। তাহলে ভর কেন্দ্র, অন্তকেন্দ্র, পরিকেন্দ্র আর জীবনে হারাবে। মধ্যমা থাকলে মধ্যমা ভর নিয়ন্ত্রণ করে, ভর কেন্দ্র।
কোণের সমদ্বিখণ্ডক থাকলে কোণগুলো অন্তস্থ কোণ, এই জন্য অন্তকেন্দ্র। বাহুর ওপর লম্ব থাকলে পরিকেন্দ্র, শেষ। অথচ আমরা এগুলো মুখস্থ করি কিভাবে? একটি ত্রিভুজের তিনটি কোণের সমদ্বিখণ্ডক করে, তিনটি কোণের সমদ্বিখণ্ডক করে, তিনটি কোণের সমদ্বিখণ্ডক করে, যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তকেন্দ্র বলে। আর বাবারে বাবা, এই মুখস্থ করলাম, 10 দিন রিভিশন দিলাম না, হাওয়া হাওয়া ও হাওয়া আরো হাওয়া, শুধু হাওয়াই খাবেন কিন্তু মাথায় থাকবে না। কথা কি বুঝতে পারছি? এই সময় কিন্তু আর মাত্র আছে কয় মিনিট? 3 মিনিট সময় আছে। 3 মিনিটের মধ্যে শোনেন, কৃতজ্ঞদের আল্লাহ সব সময় পুরস্কার দেয়। কেন জানেন? আপনি যদি কারো উপকারে আসেন, এই উপকার কোনো না কোনো ভাবে ব্যাক আসবে। আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি স্বার্থপর, আমাদের দ্বারা কেউ উপকৃত হোক এটা আমরা চাই না। আমি আমার কলেজের ভাই কলেজের বোনেরা যারা আজকের এই ক্লাসটা করতেছেন, এই যে প্রায় 650-700 স্টুডেন্ট ক্লাস করতেছেন, যারা ক্লাসটা করতেছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে আপনার মাধ্যমে যদি 5 জন স্টুডেন্টও আপনার একটা শেয়ারের মাধ্যমে উপকৃত হয়, 5 জনের উপকার করেন, সৃষ্টিকর্তা অন্য 5 জন দিয়ে আপনার উপকার করাতে সাহায্য করবেন। কারণ পৃথিবীটা এরকম চক্রাকার, আপনি যেমন যেমন কাজ করবেন তেমন ফিডব্যাক পাবেন। এই জন্য সবাই মিনিমাম একটা করে শেয়ার করে হইলেও আমরা ডান লিখবো। যারা পুরস্কার পাওয়ার জন্য শেয়ার করতেছি ওকে ডান, কিন্তু যারা আমরা একটাও শেয়ার করতেছি না তাদেরকে আমি জাস্ট রিকোয়েস্ট করব কৃতজ্ঞতার জায়গা থেকে হইলেও একটা হইলেও শেয়ার করব। এবং আজকের কিন্তু প্রাইস মানিটা থাকতেছে আমাদের মামিনুল স্যার পেজ থেকে, অর্থাৎ যারা জব মেডিসিনে ক্লাস করতেছেন জব মেডিসিন থেকেও পুরস্কার হবে, কিন্তু মামিনুল স্যার পেজ থেকে আজকে 4 জন পুরস্কার পাবেন। সো সবাই একটু আমরা শেয়ার করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে মেনশন করব, জাস্ট শেয়ার অপশনে গিয়ে শেয়ার করে দিব। বিভিন্ন গ্রুপে যুক্ত আছি, গ্রুপে শেয়ার করব, বন্ধু বান্ধব যারা আছে তারা দেখবে, তারা উপকৃত হইলে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। একটু শেয়ার করে, মিনিমাম একটা করে শেয়ার হলেও ডান লিখবো। কে কয়টা শেয়ার করেছে একটু কমেন্টে লেখেন তো, কে কয়টা শেয়ার করেছে একটু কমেন্টে দেখেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আপনারা কারা কারা শেয়ার করেছেন। এই যে এখন কিন্তু আপনারা ঠিকই শেয়ার করতেছেন, আসলে আপনারা অনেক কৃতজ্ঞ এবং আপনারা আমার কথা শোনেন, এটাই আসলে ভালো লাগে। আর সবাই একটু ক্লাসে আমরা কি করব? রিয়াকশন ইউজ করব। ক্লাসে আমরা একটু রিয়াকশন ইউজ করব। আচ্ছা, পরের ম্যাথে চলে যাই। দেখেন পরের ম্যাথটা আমাদেরকে কি বলেছে, 9 নাম্বার ম্যাথ। একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন করা সম্ভব? মাথায় রাখবেন, একটা মাত্র বাহু জানা আছে। একটা মাত্র বাহু জানা থাকলে কি আমি ট্রাপিজিয়াম আঁকতে পারবো? নো। আমি কি আয়ত আঁকতে পারবো? নো। আমি কি সামুদ্রিক আঁকতে পারবো? নো। আমি বর্গ আঁকতে পারবো? ইয়েস। কারণ একটা বাহুর মান যদি 5 হয়, সবগুলো 5 মিটার দিয়ে আমাকে কি আঁকতে হয়? বর্গ আঁকতে হয়, কারণ বর্গের সবগুলো বাহু সমান। বর্গের সবগুলো বাহু কি হয়? সমান হয়। আমি মনে হয় কথা বুঝাতে পারছি। বর্গের সবগুলো বাহু সমান হয়। এই জন্য আমাদের যদি কখনো একটা বাহু দেওয়া থাকে তাহলে সেটা দিয়ে আমরা কি করতে পারবো? একটা বাহু দেওয়া থাকলে সেটা দিয়ে আমরা বর্গ আঁকতে পারবো। কি আঁকতে পারবো? বর্গ আঁকতে পারবো। আরেকটা প্রশ্ন এখানে আসে, এই প্রশ্নটা আমরা একটু জেনে নিই, এটা প্রচুর আসে। বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ কোনটির বৃত্তস্থ চতুর্ভুজ হয় না? মানে কোনটিতে আপনি চাইলে একটা বৃত্ত অঙ্কন করতে পারবেন না? মাথায় রাখবেন, আপনি একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে চাইলেই কিন্তু এই বাহুগুলোকে ছোট বড় করে এর ভেতরে বৃত্ত আঁকতে পারবেন। আপনি চাইলে সামুদ্রিকের মধ্যে আঁকতে পারবেন, আপনি চাইলে বর্গের মধ্যে আঁকতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আমি হচ্ছে রম্বসের মধ্যে কি করব, আমি রম্বসের মধ্যে বৃত্ত আঁকবো, বৃত্তস্থ চতুর্ভুজ হয় না কোনটির? বৃত্তস্থ চতুর্ভুজ কিন্তু হয় না রম্বসের, কারণ রম্বসের বাহুগুলো সমান, কিন্তু বাহুগুলো এরকম বাঁকা থাকার কারণে এই পাশে স্পর্শ করতে চাইলে এই পাশে স্পর্শ করে না, এই পাশে স্পর্শ করতে চাইলে এই পাশে স্পর্শ করে না। এই জন্য আপনাকে যদি বলে বৃত্তস্থ চতুর্ভুজ হয় না কোনটির, তাহলে কিন্তু উত্তর হয় রম্বস। অনেকে ভাবেন যে ট্রাপিজিয়াম হবে, না, ট্রাপিজিয়ামের বাহুগুলোকে ছোট বড় করে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা যায়, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা যায়, কিন্তু রম্বসে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা যায় না। এই জন্য মাথায় রাখবেন রম্বস। কি মাথায় রাখবেন? রম্বস। মাশাআল্লাহ, সবাই শেয়ার করে ডান লিখতেছি, জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি? যদি আমাকে বলে বৃত্তস্থ চতুর্ভুজ হয় না কোনটির, আমরা বলবো রম্বস। বৃত্তস্থ চতুর্ভুজ হয় কোনটির? ট্রাপিজিয়ামেরও হয়, আয়তেরও হয়, সামুদ্রিকেরও হয়, বর্গেরও হয়, হয় না শুধুমাত্র রম্বসের। রম্বসের ভেতরে বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা সম্ভব না, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকা সম্ভব না। তাহলে এই জায়গায় একটা জিনিস আমরা মাথায় রাখবো আমার কলিজার ভাই কলিজার বোনেরা। এই যে একটা প্রশ্ন আসছে, খুবই মজার একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর কি হবে? একটু দ্রুত বলতে হবে আমার কলিজার ভাই কলিজার বোনেরা। আমাকে প্রশ্নটা করতেছে যে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। কত হেক্টর? 1 হেক্টর। বাগানটির পরিসীমা কত মিটার? পরিসীমা মানে হচ্ছে সীমানাগুলোর যোগফল। একটা সিস্টেমের মধ্যে যতগুলো সীমানা থাকবে
এই সীমানাগুলোকে যোগ করলে যে মান পাওয়া যায় তাই হয় আসলে পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে সীমানাগুলোর যোগফল। যতগুলো সীমানা থাকবে সবগুলো সীমানাকে যোগ করে দিলে আমরা পরিসীমা পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব? পরিসীমা পেয়ে যাব। সো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এখানে আরো একটা জিনিস জানা লাগবে। আমাকে বলছে একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। আজা 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 আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজা মানে হচ্ছে আমরা জানি 1 হেক্টর সমান সমান কত? 1 হেক্টর সমান সমান হচ্ছে 10,000 বর্গ মিটার। 10,000 বর্গ মিটার। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 বর্গ মিটার। তাইলে আমার ক্ষেত্রফল দেওয়া আছে 10,000 বর্গ মিটার। তাহলে দেখেন এ স্কয়ার এর মান হচ্ছে 10,000 বর্গ মিটার, কারণ বর্গ মানেই হচ্ছে এ স্কয়ার। তাহলে এর মান বা একটা বাহুর মান কত হবে? রুট ওভার 10,000। রুট ওভার 10,000 যদি হয় তাহলে একটা জিনিস ফিল করেন, আমরা জানি রুটের ভেতরে যতগুলো শূন্য থাকে তার অর্ধেক চলে আসে। তাহলে 4টা শূন্য আছে, 2টা হবে, 1 বর্গমূল 1 নিজেই। তাইলে 100 হচ্ছে আমার একটা বাহুর মান। তাহলে বর্গের যদি আমি একটা বাহুর মান 100 পাই, তাহলে বাকিগুলোও কত করে? 100 করে। বাকিগুলোও 100 করে। বাকিগুলোও 100 করে। তাহলে আমার পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে 4টা বাহুর যোগফল বা 4 তাইলে আমার 4 গুণন 100 সমান কত বলেন তো? 400। তাইলে আমার পরিসীমা হচ্ছে 400। পরিসীমা হচ্ছে 400। পরিসীমা কত? 400। তাহলে উত্তর হচ্ছে মিস্টার ক। উত্তর হচ্ছে মিস্টার ক। কারণ আজা আমরা জানি 1 হেক্টর সমান সমান 10,000 বর্গ মিটার। তাইলে ক্ষেত্রফল এ স্কয়ার ইকুয়াল 10,000 হলে এর মান কত? এর মান 100। তাহলে একটাই এর মান 100 মানে তার বাকি 3টা বাহুর মানও 100, কারণ বর্গের সবগুলো বাহু সমান আর সবগুলো বাহুর যোগফলই পরিসীমা। তাহলে 100 যোগ 100 যোগ 100 যোগ 100 সমান সমান কত? 400। তাহলে পরিসীমা হচ্ছে 400। এই বুঝতে পারছি কিনা সবাই? একটু কমেন্ট করবো, বুঝতে পারলেই কমেন্টে ডান লিখবো। বুঝতে পারলে সবাই আমরা কমেন্ট একটু ডান লিখবো। ডান 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 ডান। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পারলে কমেন্টে ডান লিখবো। মাশাআল্লাহ, আইরিন ইসলাম 5টা শেয়ার ডান করেছেন রংপুর থেকে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সবাই একটু শেয়ার করবো, ওকে? আর বুঝতে পারলে আমরা কমেন্টে ডান লিখবো। ডান 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 ডান। মাশাআল্লাহ, ডান। ওকে ওকে ওকে। পরের প্রশ্নে চলে যাই। 11 নাম্বার প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? আমার কলিজার ভাই কলিজার বোনেরা, এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি আসতে দেখা যায়, তবে এই ধরনের প্রশ্নে আপনার ঘাবড়ানোর কোনো কিছু নাই। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোনেরা, আমরা সবাই জানি আমরা কি জানি? একটা বর্গের কর্ণের সূত্র, রুট 2 ইনটু এ। রুট 2 ইনটু এর মান দেওয়া আছে 6 রুট 2। তাইলে এই জায়গায় আমরা যদি এর মান বের করতে চাই রে ভাই, ও আমার ভাই, 6 রুট 2 কে রুট 2 দ্বারা ভাগ করে দিলাম, রুট 2 কাটা গেল, এর মানটা পেয়ে গেলাম মিস্টার 6। এবার আমাকে বের করতে বলেছে পরিসীমা, কিন্তু জিনিসটা বর্গ হওয়ার কারণে ও আমার কলিজার ভাই, একটা যদি 6 হয় আরেকটা 6, আরেকটা 6 হইলে আরেকটা 6, আরেকটা 6, সবই 6 আর 6, নাই কোনো 9 6। তাহলে সব যদি 6 হয়, 4 গুণন 6, 4 6 কত? 24। তাহলে উত্তর 24। উত্তর কত? 24। তাহলে এই জায়গায় আমাদেরকে বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 6 রুট 2। তাহলে কর্ণ মানে কি? রুট 2 ইনটু এ ইকুয়াল কি 6 রুট 2। তাহলে এর মান কত? 6 রুট 2 ভাগ রুট 2, রুট 2 কাটা 6। তাহলে একটা বাহুর মান যদি 6 হয় তাহলে পরিসীমা কত? 4 এ 4 গুণন 6, 4 6 কত? 24। তাহলে 24 একক হচ্ছে আমাদের সঠিক উত্তর। বলেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে একটু সবাই কমেন্টে ডান লিখবো। ডান 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 ডান। সবাই একটু কমেন্টে ডান লিখবো। সবাই একটু কমেন্টে ডান লিখবো। ডান 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 ডান। বুঝতে পেরেছি আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সামনে চলে যাব, সামনে এগুতে চাই। সবাই একটু শেয়ার করব, মেনশন করব, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে জানিয়ে দিব। আর এই ক্লাসে যারা রিয়াকশন ইউজ করতেছে না, আমরা ক্লাসে একটু রিয়াকশন ইউজ করব, ওকে? ক্লাসে একটু বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে জানাই দিয়ে একটু ক্লাসে রিয়াকশন ইউজ করব। অনেকে আমরা ক্লাসে রিয়াকশন ইউজ করতেছি না, এই কাজগুলো করব না। সবাই আমরা একটু ক্লাসে রিয়াকশন ইউজ করব, ওকে? ক্লাসে ভালোবাসার জায়গা থেকে লাভ রিয়েক্ট পারি, হাহা পারি, যাই পারি তাই দেই, সমস্যা নাই, কিন্তু রিয়াকশন ইউজ করি। মাশাআল্লাহ, অনেকে শেয়ার করেছেন। কি বলছে? অর্ধেক বলছে।
ও মাই গড, টুরু লাভ। দেখেন উত্তর কিন্তু 24 হইতো না ভাইয়া, উত্তর হবে 12। কিল্লাই অর্ধেক বলছে রে ভাই। তাইলে আমার যে পরিসীমা, দেখছেন দেখছেন, এটা আমি লক্ষ্যই করিনি, আমি ভাবছি শুধু পরিসীমা বের করতে বলছে, কিন্তু এখানে বলছে অর্ধেক। এই ভুলগুলো কিন্তু আমরা করে থাকি, প্রশ্ন পুরা না পড়লে এই ঝামেলাটা হবে। তাহলে আমরা তো পরিসীমা মানে কি জানতেছি, পরিসীমা মানে জানতেছি 4 এ 4 গুণন 6 তাই 6 24, কিন্তু অর্ধেক মানে কি ভাগ 2, তাইলে হচ্ছে 12, উত্তর হবে 12, উত্তর হবে 12। অর্ধেক বলছে, অর্ধেক, নট পরিসীমা, অর্ধেক। তাহলে মাথায় রাখবো, আমাকে যদি অর্ধেক বলে তাহলে পরিসীমার মান যা হবে তাকে অর্ধেক করতে হবে। আমাকে যদি 1/3 মান বের করতে বললো তাহলে 1/3 দিতাম। প্রশ্নের দিকে দৃষ্টি দিলে মনে হয় 12ই হবে। হ্যাঁ, প্রশ্নের দিকে দৃষ্টি দিলে 12ই হবে, কারণ প্রশ্নের দিকে এখানে অর্ধেক বলছে নিচে, আমি এটা লক্ষ্যই করি নাই, এখানে অর্ধেক বলছে। তাহলে এই যে এই রকম ঝোঁকে কোপ মাইরা কিন্তু আমরা অনেক সময় কি করি, ভুল করে থাকি। ঝোঁকে কোপ মারা যাবে না, ঝোঁকে কোপ মারলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলেন বলেন বলেন, বুঝতে পারছি কিনা? হ্যাঁ, এবার ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। তাহলে এখানে যদি বলতো 1/3, তাহলে আমরা কি করতাম, 24 কে 3 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে। যদি বলতো 1/5 বা 1/6 6 দ্বারা ভাগ করতাম, মানে যত বলবে তত দ্বারা ভাগ করে দিব, ব্যাস। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা, খুবই মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর, আমরা 99% স্টুডেন্ট ভুল করি, 99% স্টুডেন্ট কি করি, ভুল করি। কেন ভুল করি, কেন উত্তরটাও আমি দিচ্ছি, কেন উত্তরটাও আমি দিচ্ছি। কারণ আমরা প্রশ্নটার দিকে তাকাইলেই আমাদের অনেকের বমি বমি ভাব আসে, মাথা ঘুরায়, অনেক সময় ঝিমাই আমরা। কেন? কারণ এই প্রশ্নগুলো দেখলে মনে হয় যে এটা আবার কি, এ ক্যা হুয়া, এ ক্যা হুয়া। একটু ট্রাই করি তো, চেষ্টা করি তো। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আজকে এই টাইপের ম্যাথগুলোতে আপনাদের একটা টেকনিক শেখাই দিব, জাস্ট ম্যাজিক মেথড শেখাই দিব। একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো আপনি দেখেন, মনোযোগ দেন, যদি কখনো আপনি দেখেন যে আপনার একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে, তো আমি যদি একটা আয়তক্ষেত্রকে চিন্তা করি, ধরলাম এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের আমার শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট, 5%। তাহলে প্রস্থ কিন্তু বৃদ্ধি পায় নাই, তাহলে প্রস্থ বৃদ্ধি পাইছে কত পার্সেন্ট, 0%। কারণ প্রস্থ বৃদ্ধি পাওয়ার পরিমাণটা কিন্তু সে উল্লেখ করে নাই। যেহেতু সে উল্লেখ করে নাই, তাইলে এখানে একটা বড় ফ্যাক্ট। সো এই জায়গায় আমরা যে কাজটা করব, আমরা কিন্তু জানি যে যদি দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়, তার ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হয়, a প্লাস বি প্লাস a গুণন বি ভাগ 100, ভাগ 100, এই কাজটা করতে হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে আমার দৈর্ঘ্য বৃদ্ধি পাইলেও প্রস্থ কিন্তু বৃদ্ধি পায় নাই, যার কারণে সিস্টেমটা গিয়ে দাঁড়াইলো 5%, এর মান 5%, এটা দৈর্ঘ্য, বিটা প্রস্থ, তাইলে যোগ 0%, যোগ এখানে যদি আমি বলি তাহলে 5% গুণন 0%, হ্যাঁ, ভাগ কত, 100। এখানে শূন্য থাকার কারণে পুরোটা শূন্য হয়ে যাবে। আর এখানে 5% যোগ 0% যোগ 0% মানে কি 5%, উত্তর কিন্তু 5% হবে। অনেকে ভুল করছেন, উত্তর 5% হবে। তাহলে যদি কখনো এই টাইপের প্রশ্নে দেখেন যে আপনার শুধু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, তাহলে যদি প্রস্থ বৃদ্ধি না পায় তাহলে বুঝে নিতে হবে প্রস্থ 0% বৃদ্ধি পাইছে। আবার চালাকি করে আপনাকে বলতে পারে। আর যদি কখনো দেখেন একটা আয়তক্ষেত্র বলুক বা হচ্ছে একটা সামান্তরিক বলুক, এগুলোর ক্ষেত্রে যদি কখনো দেখেন যে দৈর্ঘ্য 5% বৃদ্ধি পাইছে কিন্তু প্রস্থ বৃদ্ধি পায় নাই, তাহলে যত পার্সেন্ট বৃদ্ধি পাবে দৈর্ঘ্য, তত পার্সেন্ট বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। তাহলে এটা 5% বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষেত্রফলটাও 5% বৃদ্ধি পাবে, এটা হচ্ছে শর্টকাট। যদি আপনাকে প্রশ্ন করতো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট শতকরা বৃদ্ধি পাবে, এটা 10% হইতো। যদি প্রশ্নটা এভাবে করতো একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাইতো, তাও হয়তো 10%। কারণ প্রস্থ 10% বৃদ্ধি পাইছে মানে কি, আমার প্রস্থ 10% বৃদ্ধি পাইছে কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি পায় নাই, তাহলে দৈর্ঘ্য 0%, এটা 0 মানে এটা পুরোটাকে 0 বানিয়ে দিবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা মাথায় রাখবো, টেকনিক মাথায় রাখতে হবে। আবার দেখেন যদি এটা আবার এরকম বলতো, আয়তক্ষেত্রের জায়গায় যদি বলতো বর্গ, যে একটি বর্গের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পায়, বর্গ হইলে আবার ঝামেলা হইতো। কেন? কারণ বর্গের ক্ষেত্রে একটা দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে 5% মানে তার প্রস্থ বৃদ্ধি পাইছে 5%। কারণ বর্গের ক্ষেত্রে আমরা কখনোই
শুধু একটা বাহুকে বড় করতে পারি না, কারণ বর্গের সবগুলো বাহু সমান করতে হয়, সবগুলোকে সমানভাবে বৃদ্ধি করতে হয়, অটো বৃদ্ধি পেয়ে যায়। একটা বৃদ্ধি করলে অটো বাকিগুলো বৃদ্ধি পেয়ে যায়। তাহলে এটাও 5%, এটাও 5% বৃদ্ধি পেয়ে গেছে। তাইলে এই ক্ষেত্রে হয়তো 5% যোগ 5% এরপরে যোগ 5 গুণন 5 ভাগ 100। আমি মনে হয় কথা বুঝাইতে পারছি। তাহলে এই জিনিসটা হয়ে যেত, বুঝতে পারছি? তাহলে এইভাবে জিনিসগুলোকে মাথায় রাখবো আমরা, এইভাবে জিনিসগুলোকে কি রাখবো, মাথায় রাখবো। ধরেন আপনাকে বললো যে 20% বৃদ্ধি পাইছে, বর্গের দৈর্ঘ্য কত পার্সেন্ট, 20% বৃদ্ধি পাইছে। তাহলে আপনি কি করবেন, এই যে বর্গের এখানেও 20%, এখানেও 20%, তাহলে আপনার কি হইলো 20 যোগ 20 যোগ 20 যোগ 20 গুণন 20 ভাগ 100। 0 0 কাটা, 0 0 কাটা, দুই দিকে কত 4। তাহলে 20 আর 20 যোগ করলে 40 আর 4 44, তখন উত্তর হইতো 44%। উত্তর হইতো কত, 44%। হ্যাঁ, বর্গর সব বাহু সমান হয়, এই জন্যই। বুঝতে পারছি? তাইলে এই জায়গায় আমাকে বর্গ বলুক, রম্বস বলুক, ট্রাপিজিয়াম বলুক, এই পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ম্যাথ গুলো কিন্তু রিসেন্টলি প্রচুর পরিমাণে পরীক্ষায় আসতেছে, প্রচুর পরিমাণে আসতেছে। বলেন বুঝতে পারছি কিনা? বুঝতে পারলে সবাই আমরা ডান লিখবো কমেন্টে। বুঝতে পারলে সবাই আমরা কমেন্টে ডান লিখবো, ডান 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 ডান, সবাই একটু ডান লিখবো। তাহলে আমি বুঝতে পারবো যে না, ওকে ডান, আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে বুঝতে পেরেছি? আমার কলিজার ভাই কলিজার বোনেরা, বুঝতে পারলে একটু কমেন্টে ডান লিখবো। সবাই সবাই একটু কমেন্টে ডান লিখবো। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পারলে কমেন্টে ডান লিখি সবাই। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি, জাযাকাল্লাহু খাইরান। সবাই একটু আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, ওকে? আমরা ক্লাসে রিঅ্যাকশন ইউজ করব, আর পাশাপাশি বুঝতে পারলে কমেন্টে ডান লিখবো, কমেন্টে ডান লিখবো। মাশাআল্লাহ, সবাই ডান, জাযাকাল্লাহু খাইরান। সবাই মিনিমাম একটা করে ডান লিখবো। এই জন্য ডান লিখবো যে আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, ওকে? পরের প্রশ্নটা কি বলেছে আমার কলিজার ভাই কলিজার বোনেরা? খুব মজার একটা প্রশ্ন। এই প্রশ্নটায় আমি আপনাকে একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিই। এখানে আপনি আর জীবনও কোনোদিন মুখস্থ করবেন না। আপনারা যে কাজটা করেন, পঞ্চভুজের কোণগুলো সমষ্টি বের করতে বললে সূত্র ব্যবহার করেন। আজকের পর থেকে সূত্র ব্যবহার করবেন না। দেখেন কি করবেন। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলেন তো? 180 ডিগ্রি। আপনি সবসময় ত্রিভুজের 3 কোণের সমষ্টি দিয়ে যে কোনো ভুজের কোণের সমষ্টি বের করে ফেলতে পারবেন। কিভাবে সম্ভব? ধরেন আমি এখানে একটা চতুর্ভুজ আঁকলাম। বলেন চতুর্ভুজকে আমি যদি ত্রিভুজে কনভার্ট করি, তাহলে দুইটা ত্রিভুজ পাই, প্রতি ত্রিভুজের মান কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 2 গুণন 180 সমান কত হইলো? 360 ডিগ্রি। আমি একটা পঞ্চভুজ আঁকলাম, একটা পঞ্চভুজ যখন আমি আঁকবো, এই পঞ্চভুজের ক্ষেত্রেও দেখেন, আমি যখন একে কর্ণ দ্বারা বিভক্ত করতেছি, আমি ত্রিভুজ পাচ্ছি 3টা। তাহলে 3টা ত্রিভুজ পাইলে এখানে 3 গুণন 180 সমান কিন্তু আমার 540 ডিগ্রি হচ্ছে। আমি যদি একটা ষড়ভুজ আঁকতাম, এই ষড়ভুজের ক্ষেত্রে কি ঘটনা ঘটতো? এখানে যদি আমি কর্ণ দ্বারা বিভক্ত করতাম, আমি ত্রিভুজ পাইতাম কিন্তু 4টা। কয়টা পাইতাম? 4টা। এতে করে আমার হয়তো 4 গুণন 180 সমান 720 ডিগ্রি। তো আমার ডিগ্রিটাকে তারা সমকোণ আকারে দিছে, 90 দ্বারা ভাগ করলে সমকোণে চলে আসবে। তো এই যে আমি যে সিস্টেমটা বলতেছি, সিস্টেমটাকে একটু অবজারভেশন করেন। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। চতুর্ভুজকে আমি কর্ণ দ্বারা বিভক্ত করলে ত্রিভুজ পাচ্ছি 2টা। পঞ্চভুজকে আমি কর্ণ দ্বারা বিভক্ত করলে ত্রিভুজ পাচ্ছি 3টা। ষড়ভুজকে আমি কর্ণ দ্বারা বিভক্ত করলে আমি ত্রিভুজ পাচ্ছি 4টা। তো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা থেকে একটা প্র্যাকটিক্যাল ভাইব তৈরি করা যায়। কি? একটা ভুজের ক্ষেত্রে ঠিক যতগুলো বাহু থাকবে, বাহু থেকে 2 কম তার ভেতরে ত্রিভুজ উৎপন্ন হবে। অর্থাৎ আমরা বলতে পারি n-2 গুণন 180, অর্থাৎ n মানে হচ্ছে বাহুর সংখ্যা, বাহুর সংখ্যা থেকে 2 কম গুণন 180। কারণ দেখেন, বলেন তো ত্রিভুজের বাহু কয়টা? 3টা বাহু থেকে 2টা বাদ দিলে থাকে একটা, এই জন্য 1 গুণন 180, ত্রিভুজ একটাই। চতুর্ভুজের বাহু কয়টা? 4টা থেকে 2টা বাদ দিলে থাকে কয়টা? 2টা, 2 গুণন 180। পঞ্চভুজের বাহু কয়টা? 5টা থেকে 2টা বাদ দিলে থাকে কয়টা? 3টা, 3 গুণন 180। ষড়ভুজের বাহু কয়টা? 6টা থেকে 2টা বাদ দিলে থাকে কয়টা? 4টা, 4 গুণন 180। যদি আপনাকে বলি যে 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, আপনি কি বলবেন? 8 গুণন 180। আপনাকে যদি আমি বলি 102টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত, আপনি বলবেন 100 গুণন 180। কারণ যার বাহু 102টা, তার ভেতরে ত্রিভুজ পাওয়া যাবে 100টা। এক কথায় যতগুলো বাহু থাকবে তার থেকে 2 কম তার ভেতরে ত্রিভুজের সংখ্যা উৎপন্ন হবে, তার ভেতরে ত্রিভুজের সংখ্যা উৎপন্ন হবে। তাহলে ত্রিভুজের সংখ্যা উৎপন্ন হয় বাহু থেকে 2 কম, বাহু থেকে 2 কম, মাথায় রাখবো।
আমি কি কথা বুঝতে পারছি? বাহু থেকে 2 কম। তাহলে এই জায়গায় একটা জিনিস ফিল করেন তো আমার কলিজার ভাই কলিজার বোনেরা, আপনাকে পঞ্চভুজ বলছে, তাহলে পঞ্চভুজ থেকে পঞ্চভুজের বাহু 5টা, 5টা থেকে 2টা বাদ দিলে থাকে 3টা, তাহলে 3 গুণন 180 সমান কত? 540 ডিগ্রি। এখন এই 540 ডিগ্রিটাকে সমকোণে দিছে। সমকোণ মানে কি? 90 দ্বারা ভাগ করেন, 0 0 কাটা, 6 9 54, তাহলে 6 সমকোণ। যদি অপশনটা সরল কোণ আকারে দিত তাহলে আমি কি করতাম? 540 কে 180 দ্বারা ভাগ করতাম, তাহলে 0 0 কাটা, 3 18 54, তাহলে 3 সরল কোণ হইতো। 3 সরল কোণ হইতো। তাহলে উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আমার 6 সমকোণ। সমকোণ আকারে দেওয়া আছে। বলেন বুঝতে পারছি কিনা? বুঝতে পারলে আমরা সবাই একটু কমেন্টে ডান লিখবো। সবাই কমেন্টে ডান লিখবো। ডান 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 ডান, দ্রুত দ্রুত কমেন্টে ডান লিখবো আমার কলিজার ভাই কলিজার বোনেরা। সবাই আমরা একটু কমেন্টে ডান লিখবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমার কলিজার ভাই কলিজার বোনেরা বলেন বুঝতে পেরেছি কিনা? বুঝতে পারলে সবাই একটু কমেন্টে ডান লিখবো। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছি। সবাই একটু ক্লাসে আমরা রিয়াকশন ইউজ করব। ওকে, ক্লাসে আমরা একটু রিয়াকশন ইউজ করব। রিয়াকশন ধরেন এখন এই প্রশ্নেই আপনাকে যদি বলতো যে একটি, দেখি প্রশ্নের উত্তর কে দিতে পারেন, একটি একটি 102 বাহু বিশিষ্ট, একটি 102 বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের মান কত? অন্তস্থ কোণের সমষ্টি কত? সমষ্টি কত? আপনি কি বলতেন? বলেন সমষ্টি কত? বলেন 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 বলেন। 102টা বাহু বিশিষ্ট বহুভুজের অন্তস্থ কোণের সমষ্টি কত হইতো? বাহু থেকে 2 কম। আপনি কি বলতেন? বাহু থেকে 2 কম নিলে 100 গুণন 180। বাহু থেকে 2 কম ত্রিভুজ পাওয়া যায়। তাহলে আপনি কি করতেন? এখানে 18, 2টা শূন্য, এখানে একটা শূন্য, 18,000 ডিগ্রি। উত্তর হইতো 18,000 ডিগ্রি। উত্তর কি হইতো? 18,000 ডিগ্রি। ক্লিয়ার? বুঝতে পারছি? বুঝতে পারছি। জুবার ভাই সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারীর নাম দিয়ে দেন। আর আমি আজকে শেয়ারের সংখ্যা, মেনশনের সংখ্যা খুব কম হয়েছে, আমি আরো 5 মিনিট বাড়াই দিলাম। 43 বাজে, 43 থেকে 50 পর্যন্ত সবাই একটু আমরা শেয়ার করব, মেনশন করব। এটাও কিন্তু কাউন্ট হবে, এই শেয়ার মেনশনটাও কাউন্ট হবে। সো আমরা একটু সবাই শেয়ার করব, মেনশন করব। আর ক্লাসে কি করব? রিয়াকশন ইউজ করব। ক্লাসে রিয়াকশন ইউজ করব। পরের প্রশ্নটা দেখেন কি বলছে। খুবই মজার একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে, কিন্তু আমরা চিত্রের মেথড না বোঝার কারণে আমরা সবসময় ভুল করে থাকি। আমাদের এই ম্যাথগুলোকে ভুল করা যাবে না। আমার কলিজার ভাই কলিজার বোনেরা কি বলছে দেখেন। বৃত্তের কেন্দ্র হতে 24 মিটার দীর্ঘ একটা জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধের দৈর্ঘ্য চাইছে। তাহলে জাস্ট ফিল করেন, একটু রিয়ালাইজ করেন। রিয়ালাইজ করলে এখান থেকে আপনি উত্তর অটো পেয়ে যাবেন। দেখেন এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা। তাহলে এই যে দেখেন বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? সেন্টিমিটার। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? আমাকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখেন ধরেন এটা কেন্দ্র, এটা কেন্দ্র, একটু মনোযোগ দিব। এটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে আমার একটা লম্ব দেওয়া আছে, এটা হচ্ছে 5, আর এখানে একটা জ্যা দেওয়া আছে। এই জ্যাটা হচ্ছে আমার 24 মিটার, টোটাল হচ্ছে 24 মিটার। এই যে ব্যাসার্ধ, এটা আমাকে বের করতে বলছে। তাহলে একটা জিনিস ফিল করেন, এটা যদি আমার জ্যা হয়, এই জ্যাটা 24, এটার উপর যখন আমি লম্ব আঁকছি, লম্ব আঁকার কারণে এই 24টা কি ভাগ হয়ে গেছে 12তে, কারণ এই পাশে 12, এই পাশে 12। তাহলে আমি লম্বের মান জানি, ভূমির মান জানি, আমি অতিভুজের মান বের করতে পারবো না? অতিভুজের মানও বের করতে পারবো। আমরা জানি অতিভুজ স্কয়ার ধরলাম x স্কয়ার, লম্ব স্কয়ার মানে কি 12 স্কয়ার যোগ, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, 12 স্কয়ার যোগ 5 স্কয়ার, তাহলে 144 যোগ 25। তাহলে এখানে যদি আমরা x স্কয়ারের মানটা বের করি তাহলে 169, তাহলে x এর মানটা হচ্ছে √169, তাহলে x এর মানটা হচ্ছে আমাদের গিয়ে কত? 13 বা 13। তাহলে উত্তর হচ্ছে 13। উত্তর কত? 13। উত্তর হবে 13, কারণ যোগ করলে 169 আর 169 এর বর্গমূল হচ্ছে আমাদের 13।
তাহলে উত্তর 13। বলেন কঠিন ছিল? এই কঠিন ছিল, কঠিন ছিল। আমার কলিজার ভাই কলিজার বোনেরা সবাই একটু কমেন্ট করবো, কঠিন ছিল বলেন। নো, নেভার। আমরা অনেকগুলো ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু আজকের সেশনে রাখার চেষ্টা করেছি, যাতে করে আপনারা ক্লাসের মধ্যে খুব ভালোভাবে জিনিসগুলোকে রিয়েলাইজ করতে পারেন। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু কমেন্টে ডান লিখবেন। সবাই সবাই একটু কমেন্টে ডান লিখবেন যে বুঝতে পেরেছেন কিনা। ডান 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 ডান। আমার কলিজার ভাই কলিজার বোনেরা ডান। সবাই কি বুঝতে পেরেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে 24 সেন্টিমিটার দীর্ঘ যায়, এই যে দীর্ঘ একটা যায়, এর উপর লম্ব 5 দেওয়া আছে। তাহলে কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত যে দূরত্বের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাই আমাকে বের করতে বলছে। এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, যদি ব্যাস বের করতে বলতো তাহলে এটা 13। ব্যাস মানে হচ্ছে এই মাথা পর্যন্ত চলে যাইতো, তাহলে 13 আর 13 যোগ করলে হইতো কত? 26। ব্যাস যদি বের করতে বলতো ব্যাস, তাহলে ব্যাস হইতো কিন্তু আমার 26। ব্যাস হইতো কত? 26। তাহলে প্রশ্নের ভাষা বুঝতে হয়, প্রশ্নের ভাষা বুঝতে হয়। ওকে, শেয়ারকারী মেনশনকারী অলরেডি আমার হাতে চলে এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। অলরেডি আমার হাতে চলে এসেছে। আজকে কিন্তু আমরা কি করেছি, একটু ভাগ করে নিচ্ছি। মামিনুল স্যার পেজ থেকেও নিছি, আমাদের জব মেডিসিন থেকেও কিন্তু আজকে আমরা কি করছি, শেয়ারকারী মেনশনকারীর নাম নিয়েছি। যাক, সো আমরা এখন আপনাদের জন্য একটা সুযোগ দেই আগে, এরপরে হচ্ছে আমি আমার আলোচনায় চলে যাই, সমস্যা নেই। যারা সমাজসেবা পরীক্ষা দিব তারা একটু কমেন্ট করেন সমাজসেবা। সমাজসেবার অলরেডি বই কিন্তু আমাদের প্রেসে, সমাজসেবার বই আমরা কিন্তু পেতে যাচ্ছি খুব দ্রুত, হাতে 1-2 দিনের মধ্যে হাতে পেতে যাচ্ছি। সমাজসেবা, সমাজসেবায় অ্যাপ্লাই করেছেন বা আবেদন করেছেন কারা কারা একটু কমেন্ট করবেন। এই সমাজসেবা কোর্সে আপনি পরীক্ষা দিবেন, কিন্তু আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কি পড়বেন, কতটুকু পড়বেন আপনি বুঝতেছেন না। আমার কলিজার ভাই কলিজার বোনেরা, সফল হওয়া দুনিয়ার সবচেয়ে সহজ কাজ। নিজেকে যদি আপনি সফল করতে চান তাহলে জাস্ট আপনাকে এই সফলতার জন্য একটু পরিশ্রম করতে হবে, তাও আবার গুছালো ফরম্যাটে পরিশ্রম। তাছাড়া কিন্তু আপনি কখনো নিজেকে সফল করতে পারবেন না। তাইলে এটা কিভাবে সম্ভব? সম্ভবটা হচ্ছে আমরা আপনাকে সমাজসেবার যে বইটা দিব, এই বইয়ের বাইরে, এই বইয়ের বাইরে একটা অক্ষরও আপনাকে পড়ার কোনো প্রয়োজন নাই। একটা অক্ষরও পড়ার দরকার নেই, একটা অক্ষরও পড়ার দরকার নেই। এই বইটাই শুধু শেষ করবেন, এনাফ, মোর দ্যান এনাফ। এই একটা বই আপনার জন্য যথেষ্ট। আমরা কিন্তু এই সমাজসেবা কোর্সে আপনাকে কি করেছি, বইয়ের দামে কোর্স দিয়ে দিয়েছি। বইয়ের দামে কোর্স, বইয়ের দামে কোর্স দিয়ে দিয়েছি। তো যারা এই বইয়ের দামে কোর্সে যুক্ত হয়েছেন, যারা যুক্ত আছেন তারা একটু কমেন্ট করেন আছি, আর যারা যুক্ত নাই তারা একটু কমেন্ট করেন নাই। যারা যুক্ত নাই তাদেরকে আজকে জাস্ট আমি 1 মিনিটের একটা সুবর্ণ সুযোগ দিয়ে দিই। শোনেন, এই সমাজসেবা কোর্সে আমরা যে বইটা আপনাকে দিব, যেহেতু আমাদের প্রেসে চলে গেছে, বইটারই দাম আছে 500 টাকা। আপনি ডিলে করলে আপনারই লস। আর এখানে শুধুমাত্র আমরা এন্ট্রি চার্জ রাখছি মাত্র 100 টাকা। তার মানে আপনি এখানে মাত্র 600 টাকায় কি করতে পারতেছেন, ভর্তি হওয়ার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন। এখন যদি আপনার বিকাশে ধরেন 200 টাকা থাকে বা 300 টাকা থাকে, আপনি সেটা দিয়েও ভর্তি কনফার্ম করার একটা সুযোগ রয়েছে। যারা এই সুযোগটা চাচ্ছেন, যারা আমাদের সাথে যুক্ত হয়ে ডেডিকেটেডলি প্রস্তুতি নিতে চাচ্ছেন, আমি জাস্ট তাদেরকে একটা সুযোগ দিতে চাই। এই সুযোগটা যদি আপনারা হাতছাড়া করতে না চান, তাহলে আপনারা যে কাজটা করবেন, আমি জাস্ট 1 মিনিট সময় দিব। এই 1 মিনিট সময়ের মধ্যে আপনাকে দ্রুত কি করতে হবে, কনফার্ম করতে হবে। যদি আপনি কনফার্ম করেন তাইলেই কেবলমাত্র এই সুযোগটা আপনার কাছে কি হবে, আমরা দিব। সুযোগটা নেওয়ার জন্য যে কাজটা করতে হবে আপনাকে, এখন আপনার কাছে যা আছে তা দিয়ে আপনি এই সমাজসেবার বই প্লাস কোর্স এনরোল করতে পারবেন। সেটা হচ্ছে 019399964623। এই যে নাম্বারটা বললাম, এই নাম্বারে বিকাশ, নগদ, রকেট, সেন্ড মানি রয়েছে। আপনি কি করবেন, সমাজসেবার কোর্সে আসার জন্য আপনার বিকাশে যদি 200 টাকা থাকে, আপনি 200 টাকা সেন্ড মানি করেন, 300 থাকলে 300 সেন্ড মানি করেন, 400 থাকলে 400 সেন্ড মানি করেন, আর 600 থাকলে আপনি সেটা সেন্ড মানি করলে আপনার বই চলে যাবে। আপনার নামে নাম, নাম্বার, ঠিকানা আমরা নিয়ে আপনাকে বই পাঠিয়ে দিব। আপনি কি পাচ্ছেন, বই প্লাস কোর্স পাচ্ছেন। অর্থাৎ এই জায়গায় যদি আপনাকে আমি বলি 1 টাকা 1 পয়সা জব মেডিসিনের লভ্যাংশ নাই, এখানে শুধুমাত্র জব মেডিসিন আপনাকে সফল করার জন্য
এই কোর্সটা ঘোষণা করেছে। আমার কলেজের ভাই কলেজের বোনেরা, বাস্তবতা অনেক কঠিন। বাবা মার চাতক পাখির মতো চেয়ে আছে। নিজের ক্যারিয়ারের জন্য মাত্র 600 টাকা যদি আপনি ইনভেস্ট করতে না পারেন, তাহলে আপনি কিভাবে সফল হবেন? যারা নিবন্ধনে আসতে চাচ্ছেন, নিবন্ধনে আমাদের নর্মালি কোর্স ফি কিন্তু 1550 টাকা। কিন্তু আজকে যদি রানিং এ কেউ টাকা পাঠান, যদি সুযোগটা লুফে নিতে চান, এই নাম্বারে বিকাশ নগদ রকেটে, সেটা সাবজেক্টিভ হোক জেনারেল হোক, আপনার কাছে এখন 500 টাকা আছে, আপনি সমস্যা নেই 500 টাকা দিয়ে এন্ট্রি করেন। এন্ট্রি করলে এই 1550 টাকার কোর্সটা আপনি মাত্র 1150 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন আজকে। জানেন, মাত্র 1150 টাকায় ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিলাম আজকে। আপনি এখন 500 টাকা দিয়ে আপনি বাকি টাকা পরে দিন, সমস্যা নেই। সো যারা আমরা এই সুযোগটা চাচ্ছি, বাবা মার স্বপ্ন পূরণ করতে চাচ্ছি, নিজের ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে চাচ্ছি, জাস্ট আমরা এই নাম্বারে টাকা পাঠিয়ে আমরা কি করব, আমরা লাস্ট 3 ডিজিট একটু কমেন্টে জানিয়ে দিব। আমরা রাতের মধ্যেই আপনাকে কি করব, গ্রুপে যুক্ত করাই দিব। যারা সমাজসেবার কোর্সে আসতে চাচ্ছেন বা যারা নিবন্ধনের সাবজেক্টিভ জেনারেল কোর্সে আসতে চাচ্ছেন, যে কোনো কোর্সে আসতে পারেন। সো আমার কলেজের ভাই কলেজের বোনেরা, আমি 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিট সময়ের মধ্যে আজকে আমরা সুযোগ দিব মাত্র 10 জন স্টুডেন্টকে। এই 10 জনের মধ্যে যারা থাকতে যাচ্ছেন, দ্রুত গতিতে জাস্ট আমরা লাস্ট 3 ডিজিট এই নাম্বারে টাকা পাঠিয়ে লাস্ট 3 ডিজিট বলবো, 01939964623। দ্রুত 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 দ্রুত। মাশাআল্লাহ, আমি অলরেডি দেখতেছি 7 জন অলরেডি টাকা পাঠিয়ে ফেলেছেন। যারা টাকা পাঠিয়েছেন তারা লাস্ট 3 ডিজিট একটু পাঠিয়ে দেন। লাস্ট 3 ডিজিট একটু আমাদেরকে কমেন্ট করলেই হবে। আমি কিন্তু এটা জাস্ট লাইভে থাকা অবস্থায় অফার দিয়েছি। এই লাইভে থাকা অবস্থায় অফার, এটা কখনো, আচ্ছা যারা ভর্তি নাই তারা টাকা পাঠাইতে গিয়ে একটু হয়তো বা পেরেশানি নিতে পারেন যে আসলে আমরা ক্লাসগুলো পেইড বেসে কেমন নিয়ে থাকি। আচ্ছা, যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট আছেন তারা একটু কমেন্ট করেন যে আমাদের পেইড ক্লাসগুলো কেমন হয়। তাহলে যারা ভর্তি নাই তারা বুঝতে পারবে যে না, আসলে আমাদের এই পেইড বেসের গুরুত্ব কতটুকু। আপনি নিখুঁতভাবে একটা কোর্স শেষ করতে পারলে, আমরা যেভাবে ক্লাস নিয়ে থাকি, এতে করে আপনার জব 100% নিশ্চিত হওয়া সম্ভব, কিন্তু আপনার ফাঁকিবাজি হওয়া যাবে না। কিন্তু এখানে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কিন্তু মিনিমাম পড়ার টেবিলে থাকতে হবে। কোনো ফাঁকিবাজ স্টুডেন্টরা কিন্তু সফল হতে পারে না। যারা এখানে আছেন, আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয় একটু কমেন্ট করবেন। অনেক ভালো ক্লাস করায়, যারা ভর্তি হয়ে যান মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান। আপনারা একটু কমেন্ট করেন, তাইলে যারা ভর্তির বাইরের স্টুডেন্ট তাদের বুঝতে সুবিধা হবে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো ক্লাস হয়, জাযাকাল্লাহু খাইরান। এই যে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি কমেন্ট করতেছেন। যারা পেইডের বাইরে রয়েছেন তাদেরকে আজকে যেহেতু আমি লাইভে থাকা অবস্থায় একটা সুযোগ দিয়েছি, এই সুযোগটা একটু দ্রুত নেওয়ার চেষ্টা করব। হেলায় বেলায় খেলায় বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের সাথে আড্ডা দিতে গিয়ে আমরা ঠিকই 1000 টাকা নষ্ট করি, আমরা ঠিকই পিৎজার বিল দিতে গিয়ে 1200 টাকা নষ্ট করি। অথচ যেখানে আমার ক্যারিয়ার বিদ্যমান, যেখানে আমার ব্যক্তিত্বের পরিচয় বিদ্যমান, যেখানে আমার ব্যক্তিত্বের পরিচয় একবার তৈরি করতে পারলে আমি মৃত্যুর আগ পর্যন্ত সম্মান পাবো, সম্মানে সম্মানিত হব, সামাজিক সাম্যাবস্থায় প্রতিটা মানুষের কাছে আইডল হব, সে জায়গায় আমরা ইনভেস্ট করি না। আমরা ইনভেস্ট করি আজাইরা বিভিন্ন জায়গায়। আমরা ইনভেস্ট করি ব্রাজিল আর্জেন্টিনার সমর্থক সেখানে টি শার্ট নিয়ে। আমরা ইনভেস্ট করি সব আগডুম বাগডুম ঘোরাডুম জায়গায়। অথচ যেখানে নিজের ক্যারিয়ার বিদ্যমান, নিজের শক্তি বিদ্যমান, সামর্থ্য বিদ্যমান, আরে ভাই যাদের বেসিক ভালো আছে, আমি তো মনে করি এই কোর্সগুলো এনরোল করে শুধুমাত্র আপনি পরীক্ষা দিয়েও নিজেকে অ্যাক্টিভ রাখতে পারেন। প্রতিটা ক্লাসের সাথে আপনি ক্লাস টেস্ট এখানে ফ্রি পাবেন। নিজেকে সফল করার জন্য নিজের ভেতরটাকে আগে গুছাই নিতে হয়, নিজের ভেতরকে নিজেই আগে কোশ্চেন করতে হয়, আমি কে, আমার কি করা উচিত, আমার বাবা মার স্বপ্ন কি, আমার বাবা মা আমার কাছ থেকে কি চায়। যারা ব্যক্তিত্বের পরিচয় তৈরি করতে চান, যারা সামাজিক সাম্যাবস্থায় নিজের একটা ব্যক্তিত্বের জায়গা তৈরি করতে চান, এরকম সুপার ডেডিকেটেড যারা রয়েছেন তারাই শুধুমাত্র টাকা পাঠাবেন। অন্যথায় কোনো ফাঁকিবাজ স্টুডেন্ট টাকা পাঠানোর দরকার নেই। আমি দেখতে পাচ্ছি কামাল ভাই 204 থেকে টাকা পাঠিয়েছেন, ধন্যবাদ কামাল ভাইকে। আমি কামাল ভাইয়ের নাম্বারটা পিন করে দিলাম। এরকম যারা টাকা পাঠিয়েছেন, আমি এখন পর্যন্ত একটু হিসাব যদি করি, মাশাআল্লাহ আমি যেটা টার্গেট নিয়েছি টার্গেট আপনারা ফেল করে দিয়েছেন। এখন পর্যন্ত প্রায় 17 জন টাকা পাঠিয়েছেন। যারা টাকা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা টাকা পাঠিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা কি বুঝাইতে পারছি স্যার? আরো একটু সময় বাড়িয়ে দেন। না, সময় বাড়ানোর কোনো অবস্থা নাই, এটা জাস্ট আমাদের লাইভে থাকা অবস্থায় এই অফারটা আমরা নিয়ে থাকি। লাইভে থাকা অবস্থায় এই অফার, এটা শুধুমাত্র লাইভে থাকা অবস্থায়ই থাকে। সো যারা এখনো টাকা পাঠান নাই, দ্রুত গতিতে জাস্ট আমাদের এই নাম্বারে সেন্ড মানি করবেন। বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করে লাস্ট 3 ডিজিট বলেন, 516 বা 203, জাস্ট লাস্ট 3 ডিজিট বললেই হবে। কথা বুঝতে পারছি? যারা
নিজেকে আসলে কি বলবো, না আর কত বলবো বলেন, নিজের ক্যারিয়ার নিয়ে যারা কনসাল্ট না বা ডেডিকেটেড না, তারা আসলে কিভাবে নিজেকে সফল করবেন বলেন? নিজেকে সফল করার জন্য নিজের ক্যারিয়ারটাকে চিন্তা করতে হয়। সো যারা এখনো টাকা পাঠায়নি, আমরা দ্রুত টাকা পাঠিয়ে দিব, আমরা সময় নিব না বেশি। সমাজসেবা কোর্সে বইয়ের দামে আপনাদেরকে আমরা কিন্তু কোর্সটা দিয়ে দিচ্ছি। সো এখানে বিশাল একটা সুযোগ পাচ্ছেন আপনি, এই সুযোগ হাতছাড়া করার আমি মনে করি না যে কোনো দরকার রয়েছে। সো এছাড়াও যারা আমরা ধরেন ইনস্ট্যান্ট আপনার কাছে মনে হচ্ছে যে না আমার কাছে এখন টাকাটা নাই, ভাই আমি হচ্ছে আগামীকালকে নিবন্ধন করছে, যেহেতু আপনি অফার দিয়েছেন, এই অফারটা আমি হচ্ছে লুফে রাখতে চাই বা লুফে নিতে চাই, কারণ আগামীকালকে আমি হচ্ছে টাকা পাঠাতে পারবো, সেটা দোকান থেকে হোক বা আদার্স এক্সেট্রা হোক। যারা কনফার্ম করতে চাচ্ছেন তারা একটা কাজ করেন, সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা সি কোড ব্যবহার, সি ফর কনফার্ম, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেন, তাইলে আমাদের প্রতিনিধি টিমরা আগামীকালকে সকালে আপনাকে কি করবেন, কনফার্মে যেহেতু নাম্বার পাঠিয়েছেন তার মানে আপনাকে কল করবেন এবং আপনাকে আজকের যে অফার, এই অফারটাতে আপনাকে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিবেন। আজকের অফারে ভর্তি হওয়ার একটা সুযোগ করে দিবেন আপনাকে। যাদের কাছে ইনস্ট্যান্ট টাকা নেই তাদের জন্য জাস্ট এই সুযোগটা দিলাম। আপনারা যে কাজটা করবেন, শুধু সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন, সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন, সি কোড ব্যবহার করে আপনারা নাম্বার শেয়ার করবেন। একটু দ্রুত সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। আমি জাস্ট 2 মিনিট সময় দিচ্ছি আপনাদেরকে, এই 2 মিনিট সময়ের মধ্যে আপনারা সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবেন। আমি কিন্তু ক্লাস শুরু করে দিব, বা আমি সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী নাম কিন্তু এখন ঘোষণা করব। সো তার আগেই আমরা হচ্ছে একটু ঝটপট কনফার্ম করে দেই। সি কোড ব্যবহার করে আমরা হচ্ছে নাম্বার শেয়ার করব। আমি দেখতে পাচ্ছি যে আখি ইসলাম অনি 938 থেকে টাকা পাঠিয়েছেন। হ্যাঁ টাকা আসছে, আখি টাকা আসছে, সমস্যা নাই। মিসড মিম 300 টাকার অফার, 300 টাকায় কোনো অফার নাই, 300 টাকার কোনো কোর্সও নাই, কোনো বইও নাই। ঠিক আছে, যারা ভর্তি হচ্ছেন শুক্রিয়া, আর যারা ভর্তি হতে চাচ্ছেন পেইড ক্লাসগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। যারা আমরা আগামীকালকে ভর্তি কনফার্ম করতে যাচ্ছি তারা সি কোড ব্যবহার করে নাম্বারগুলো শেয়ার করে ফেলি। সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করবো, জাস্ট সি কোড নাম্বার, সি কোড নাম্বার। আচ্ছা আমি শেয়ারকারী মেনশনকারীর নাম ঘোষণা করে দেই, শেয়ারকারীর নাম মেনশনকারীর নাম ঘোষণা করি, ততক্ষণে আপনারা সি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করতে থাকেন। ওকে, আজকের সেশনে আমাদের সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন রবার্ট রিপন। বাবারে বাবা, রবার্ট রিপন, আপনি হচ্ছেন জব মেডিসিন থেকে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন। রবার্ট রিপন, আপনি চাইলে টাকা নিতে পারবেন, অথবা আপনি চাইলে নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বই 400 টাকা সমমূল্যের যে বই প্লাস 50 টাকা কুরিয়ার চার্জ, 450 টাকা সমমূল্যের বই কিন্তু আপনি নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন টাকা নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি টাকা নিতে পারবেন। কমেন্টে জাস্ট বিকাশ নাম্বার শেয়ার করলে আপনাকে টাকা পাঠিয়ে দেওয়া হবে। ওকে, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে আমাদের বই পাবে মামিনুল স্যার পেজ থেকে এস শিমু আজকে সর্বোচ্চ মেনশন করেছেন, শেয়ার করেছেন মামিনুল স্যার পেজ থেকে। সো এস শিমু কিন্তু আজকে আমরা বই পেয়ে যাচ্ছি, আপনি হচ্ছে বই পাবেন। আপনি আমার পেজ থেকে সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছেন, আপনি কিন্তু বই পেতে যাচ্ছেন। মেনশনকারীর মধ্যে রয়েছেন মেনশনকারী দুইটাই আমার পেজ থেকে নেওয়া হয়েছে। নাফিসা জান্নাত বুশরা, নাফিসা জান্নাত বুশরা আছি, থাকলে আমরা কিন্তু টাকা পেতে যাচ্ছি। নাফিসা জান্নাত বুশরা, আপনি সর্বোচ্চ মেনশন করেছেন। নাফিসা জান্নাত বুশরা আছে। এরপরে ইমরান খান, এমডি ইমরান খান, আপনি হচ্ছেন সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন, আপনি বই পাচ্ছেন। আচ্ছা একটু দ্রুত গতিতে আমরা জাস্ট রবার্ট রিপন, আপনি জব মেডিসিন থেকে যেহেতু সর্বোচ্চ শেয়ার করেছেন, আপনি যদি থেকে থাকেন আমাদেরকে একটু এনশিওর করতে হবে যে আপনি লাইভে আছেন কিনা।
লাইভে থেকে থাকলে আপনি হচ্ছে আপনার এত শেয়ার করলাম উইনার হলাম না। মৃত্তিকা মির্জা, তুমি আর কত শেয়ার, তুমি আর কয়বার উইনার হবা? তোমার তো একবার বই দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের রবার্ট রিপন, এটা কেমন নাম, বিদঘুটে একটা নাম। রবার্ট রিপন আছে? রবার্ট রিপন সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে রয়েছে। রবার্ট রিপন কই, খুঁজে পাই না কেন? আর হচ্ছে আমাদের এই জায়গায় মেনশনকারীর মধ্যে নাফিসা জান্নাত বুশরা, মামিনুল স্যার পেজ থেকে সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে রয়েছেন, এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে রয়েছেন আমাদের ইমরান খান, এমডি ইমরান খান। বই পেতে যাচ্ছেন আপনারা। স্যার এখন দিলে হইবনি, সমাজ সেবা বই প্লাস কোর্স নিতাম। হ্যাঁ, এখন দিলেই হবে। আপনি হচ্ছে জাস্ট এই নাম্বারে সেন্ড মানি করলেই হবে। এখনো যারা টাকা পাঠান নাই, আপনারা চাইলে এই নাম্বারে সেন্ড মানি করতে পারেন। সেন্ড মানি করে যা আছে তা দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন। ওকে, তা দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আসলে আলোচনার প্রেক্ষাপট একটু বেশি হওয়ার কারণে হয়তো বা শেয়ারকারী মেনশনকারী কাউরেই লাইভে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আজকে শেয়ার করেছেন কিন্তু বই পান নাই। শেয়ার করলে আমরা শেয়ার এবং মেনশনের সংখ্যাটা হচ্ছে একটু নিখুঁতভাবে গণনা করতে চাই, বা গণনা করেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। সো যারা আমরা আজকের পুরস্কার পেয়েছি বা আজকের বিজয়ী, তাদেরকে জাস্ট আমি এই যে নাফিসা জান্নাত বুশরা মেনশন করছে, কিন্তু তার তো খুঁজে পাই না। এই যে সাবরিনা মমতাজ সুধা, সে কিন্তু কমেন্ট করছে, কিন্তু কই, ও কি আনএক্টিভ হয়ে গেছে নাকি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে? আচ্ছা, যারা আমরা পুরস্কার পেয়েছি তাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা একটা কাজ করবেন, 0190151950 এই নাম্বারগুলোতে হচ্ছে আপনারা নাম, নাম্বার, ঠিকানা পাঠিয়ে দিবেন। আর যারা টাকা 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 যদি নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই নাম্বারে জাস্ট আমাদের আইডির যে স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা পাঠাবো। স্ক্রিনশট পাঠাইলে আমরা টাকা পাঠিয়ে দিব আপনাদেরকে, বই পাঠিয়ে দিব আপনাদেরকে। ওকে। হ্যাঁ, বিসিএস যে অফার রয়েছে, বিসিএস ফাউন্ডেশন ব্যাচে আপনারা চাইলে অ্যাডমিট হতে পারবেন। বিসিএস ফাউন্ডেশন ব্যাচে আপনি ভর্তি হতে পারবেন। এসডি সোনালী 200 টাকা পে করে হচ্ছে কোর্স কনফার্ম করেছেন, ধন্যবাদ। বিসিএস এর অফার রয়েছে, রাফিয়া আপনি হচ্ছে বিসিএস এর কোর্সেও আপনি অফারে ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনি বি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করতে পারেন। রাফিয়া, আপনি বি কোড শেয়ার করে নাম্বার শেয়ার করতে পারেন। ওকে, বি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করতে পারেন। আমি দেখতে পাচ্ছি সোনালী কিন্তু 200 টাকা পাঠিয়েছেন কনফার্ম করার জন্য, কোর্স কনফার্ম করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। সো আমার কলেজের ভাই, কলেজের বোনেরা, আজকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না ক্লাসটাকে, অনেক বেশি সময় নিয়ে আমি ক্লাস করাইছি। আর আজকে একটু ম্যাথ আমি কমই রাখছি, কারণ আজকে সারাদিন ক্লাস নিয়েছি, এরপরে আবার ক্লাস। এই জন্য আজকে আসলে এই ইফেক্টিভ 14টা-15টা ম্যাথ রেখেছি, যেগুলো আপনাদেরকে আমি অলরেডি সলভ করাইছি। আচ্ছা, রাফিয়া অলরেডি বি কোড ব্যবহার করে নাম্বার শেয়ার করেছেন বিসিএস এর জন্য। স্যার, যারা পাবে না তাদের টাকা আমায় দেন। আচ্ছা, মেহেদি ইসলাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার কলেজের ভাই, কলেজের বোনেরা, এর পরবর্তীতে যদি আমরা কেউ অফারে আগামীকালকে ডিরেক্ট কল করে ভর্তি কনফার্ম করতে চাই, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, বা পরবর্তীতে যারা লাইভটা দেখবো তারা যে কাজটা করব, 019015195010203040506 এই নাম্বারগুলোতে আমরা এই নাম্বারগুলোতে আমরা কল করব। কল করে আমরা সরাসরি ভর্তি হওয়ার একটা সুযোগ পাবো। ঠিক আছে, এই নাম্বারগুলোতে আমরা কি করব, এই নাম্বারগুলোতে সরাসরি কল করে ভর্তি নিশ্চিত করতে পারবো। আর যারা অলরেডি ভর্তি হয়েছেন, আজকে টাকা পাঠিয়েছেন, আপনাদেরকে খুব দ্রুত আমরা হচ্ছে গ্রুপে যুক্ত করাই দেবো। আপনাদের নাম্বারে অটো কল চলে যাবে, আপনারা যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারে অটো কল চলে যাবে ইনশাল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে,
যারা টাকা পাঠিয়ে কনফার্ম করেছেন কোর্স। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের সেশনটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।